হাসপাতালের বাইরে আসতেই তন্নি বুক ভরে শ্বাস টানে। চোখ মেলে দেখে চারিপাশটা। কখনো কি চিন্তা করেছিল আবার দেখতে পারবে এই সুন্দর পৃথিবী? আবার মাথা রাখতে পারবে অর্ণবের প্রশস্ত বুকে? অতএর হাতটা ধরতে পারবে, বাবাকে দেখতে পারবে, ভাইটার মাথায় হাত বুলিয়ে দিতে পারবে? কখনোই ভাবেনি তন্নি। ভেবেছিল তার আয়ু শেষ, এই পৃথিবীতে তার থাকা হয়ে গেছে। কিন্তু আল্লাহ অশেষ দয়া আর অর্ণবের ভালোবাসা আবার ফিরিয়ে এনেছে তাকে, আরও কিছুদিন সময় দিয়েছে বেঁচে থাকার। অর্ণব তন্নিকে গাড়িতে বসিয়ে নিজেও পাশে বসে। ড্রাইভারকে কড়া গলায় বলে দিয়েছে একদম ধীরে গাড়ি চালাতে, যেন তন্নির কোনো অসুবিধা না হয়। অথই বসেছে তন্নির আরেক পাশে, সাগর ড্রাইভারের পাশে বসেছে। বাকিরা অন্য গাড়িতে চলে গেছে। রিজওয়ান তার চেম্বারের জানলা দিয়ে দেখছিল তন্নিকে। যুদ্ধ জয় করেছে সে। পাক্কা 3 মাস চিকিৎসা দিয়ে বাঁচাতে পেরেছে তন্নিকে। তার ডাক্তার হওয়া আজকে সার্থক হয়েছে। আজকে থেকে তন্নিকে দেখা হবে না, রাত জেগে তন্নির পাশে বসে থাকা হবে না, তন্নিকে ছুঁয়ে দেওয়া হবে না। ভাবতেই বুকটা ভার হয়ে আসে তার। তন্নি যে এখনো অন্য কারোর বউ। এই জীবনে একটা আফসোস থেকেই যাবে। কেন অর্ণবের আগে তন্নিকে পেল না সে? মায়াবতীকে কেন নিজের করে পেল না? রিজওয়ানের চোখের কোণে পানি চলে আসে, সেটা গড়িয়ে পড়ার আগেই সে মুছে ফেলে। তখনই পিছন থেকে মেয়েলি কণ্ঠ শুনতে পায়। মে আই কাম ইন ডাক্তার? রিজওয়ান দীর্ঘ শ্বাস ফেলে পিছন ঘুরে তাকায়। মেয়েটাকে রিজওয়ান দেখেছে, মাঝে মধ্যেই আসে হাসপাতালে তন্নিকে দেখতে। সেভাবে নাম জানে না, মেয়েটার ড্রেস আপ তার পছন্দ না, তাই কখনোই ভালো করে তাকায়নি। আজকেও একটা শর্ট হাতা কাটা জামা পরে এসেছে, ফর্সা পা দুটো উদাম। রিজওয়ান এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়, মুখে গম্ভীর ভাব টেনে চেয়ারে বসে। ইয়েস কামিন। নিধি ভিতরে ঢোকে। রিজওয়ানের পারমিশন না নিয়েই চেয়ার টেনে বসে পড়ে। ভ্রু কুঁচকে ফেলে রিজওয়ান, ভারী অসভ্য মেয়ে। আমি নিধি, কিভাবে হেল্প করতে পারি? নিধি নিজের পার্স থেকে 2 বান্ডেল টাকা বের করে টেবিলে রাখে রিজওয়ানের সামনে। অর্ণব আমার এক্স, আমি জানি তন্নির ট্রিটমেন্টের পুরো টাকাটা দেওয়া হয়নি, তো বাকিগুলো আমি দিয়ে দিলাম। রিজওয়ান আশ্চর্য হয়। এক্স গার্লফ্রেন্ড তার এক্স বয়ফ্রেন্ডের বউয়ের চিকিৎসা টাকা দিচ্ছে? আমি বুঝতে পারলাম না। নিধি বিরক্ত হয়। সে কি হিন্দিতে কিছু বলেছে নাকি? তন্নির চিকিৎসার যে টাকাগুলো বাকি ছিল সেইগুলো আমি দিয়ে দিলাম। কেন নিব? দিয়েছি তাই। সরি মিস, এমনটা হয় না। কেন হবে না? আমি তন্নির পরিচিত, আমাকে তো দেখেছেন তন্নির সাথে। অর্ণবের সাথে একটা সময় আমার রিলেশন ছিল। আমাকে অনেক হেল্প করেছে, অনেক টাকা উড়িয়েছে আমার পিছনে, কিন্তু আমি তার সাথে চিট করেছিলাম। এই মুহূর্তে অর্ণবের হাতে ক্যাশ টাকা নেই। সে এই টাকা নিয়ে সারাক্ষণ টেনশন করবে। আমি দিলে নেবে না, তাই আপনার কাছে এসেছি। এই প্রথমবার মেয়েটিকে ভালো লাগে রিজওয়ানের মুগ্ধ হয়ে কথা শুনে। নিধি দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, তন্নিকে সে পাগলের মতো ভালোবাসে। আমার পা জড়িয়ে ধরে তন্নির জন্য দোয়া চেয়েছে। এরকম ভালোবাসার মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। শেষের কথাটা বলতে গিয়ে হেসে ফেলে নিধি। রিজওয়ান বলে, তার টাকা বাকি নেই, যেটুকু ছিল আমি দিয়ে দিয়েছি। নিধি অবাক হয়, আপনি? মানে বুঝলাম না। রিজওয়ান দাঁড়িয়ে যায়, হাত ঘড়িতে সময় দেখে নেয়। পেশেন্ট দেখতে যাব বলে বেরিয়ে যায়, পিছনে রেখে যায় হতদম্ভ নিধিকে। তন্নির জন্য বাড়িটাকে নতুনভাবে সাজানো হয়েছে। পুরো বাড়িটাতে বেলুন লাগানো হয়েছে। তন্নিকে হুইল চেয়ারে বসিয়ে দেয় অর্ণব। গেটের সামনে বেলুন দিয়ে লেখা হয়েছে ওয়েলকাম মায়াবতী। আশা, আয়েশা, আনোয়ার, তারেক, তামিম, আরতি, সাগর সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তন্নির এক পাশে অর্ণব আর এক পাশে অথই। সবাই তন্নির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে দিচ্ছে। তন্নি হেসে ফেলে। এতটাও সুখ লেখা ছিল? তন্নির জন্য সুন্দর করে রুম সাজানো হয়েছে। প্রতিটি কোণায় অর্ণব তন্নির পিক লাগানো। তন্নি অথয়ের অনেক পিক। পিক দেখে তন্নির মন খারাপ হয়ে যায়। কি ছিল আর কি হয়ে গেল? জীবনটা কিভাবে বদলে গেল? অর্ণব বিছানায় গা এলিয়ে দেয়। অনেক দিন হয়ে গেছে শান্তিতে ঘুমানো হয় না, পেট ভরে ভাত খাওয়া হয় না, ঠিকমতো গোসলও করা হয় না। তামিম দৌড়ে আসে তন্নির সামনে দাঁড়ায়। তন্নির মুখে হাত বুলিয়ে দেয়। তন্নি হাসে। আপু বাড়ি যাবে না? অর্ণব চোখ বন্ধ অবস্থায় বলে, তোমার আপুকে বিরক্ত করো না। তামিমের হাসি মুখটা গোমড়া হয়ে যায়। তার ভালো লাগে না, কেউ নেই, মা নেই, বাবা ঠিকমতো কথা বলে না, আপি নেই, এভাবে থাকা যায় নাকি? বাবাকে মায়ের কাছে যাওয়ার কথা বললেই ধমক দিয়ে বকে। কিন্তু তামিম কি করে বোঝাবে মাকে ছাড়া থাকতে তার কষ্ট হয়, খেতে কষ্ট হয়, ঘুমোতে কষ্ট হয়। কার কাছে বলবে সে? তন্নির মনটাও খারাপ হয়ে যায়। এভাবে ধমক না দিলেও পারতো। তামিম মাথা নিচু করে বেরিয়ে যায়। তন্নি আটকাতে গিয়েও পারে না, অর্ণবের দিকে তাকিয়ে থাকে। মনটা ভালো হয়ে যায় অর্ণবের মুখটা দেখে। আহারে,
মুখটা শুকিয়ে গেছে, চোখের কোণে কালি জমেছে, ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো হয়ে গেছে। তন্বীর ইচ্ছে করছে লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে, কপালে একটা চুমু খেতে, কিন্তু সে তো একা একা চলতেই পারে না, তাকে কি করে যত্ন করবে। গরম গরম স্যুপ নিয়ে অথই রুমে ঢোকে। তন্বীর সামনে হাঁটু মুড়ে বসে চামচ নাড়াতে নাড়াতে বলে, এখন খেয়ে নিতে হবে ময়না পাখি। তন্বীরও খুব খিদে পেয়েছিল। সে আলতো হেসে অথইয়ের দিকে তাকায়, খুব কষ্টে থেমে থেমে বলে, তুই খেয়েছিস? অথই ঠোঁটের কোণে হাসি চওড়া হয়ে বলে, তোকে খাইয়ে খাবো। তন্বী খেতে থাকে। অথই যত্ন করে স্যুপ চামচে তুলে তাতে ফু দিয়ে ঠান্ডা করে তন্বীর মুখে দিচ্ছে। তন্বী মুগ্ধ হয়, একটা বোন থাকলেও এভাবে যত্ন করতো না। এত বেশি কেন ভালোবাসে মেয়েটা। তন্বীকে খাওয়ানো শেষ ধরে বিছানায় বসিয়ে দেয় অথই। তারপর ওড়না খাটের পাশে রেখে ওয়াশরুমে ঢুকতে যায়। তন্বী হাত ধরে। অথই পিছন ঘুরে তাকায়। খাবি না? তোকে ফ্রেশ করিয়ে তারপর খাবো, আগে খেয়ে আয়। সময় লাগবে না বেশি, যেতে বলেছি। অথই গোমরা মুখে ওড়না তুলে নেয়। অর্ণবকে ডাকে কয়েকবার, কিন্তু সে সাড়া শব্দ করে না। শান্তিতে ঘুমাচ্ছে সে। ঠিক আছে, উনি পরে খেয়ে নেবে। অথই চলে যায়। তারেক সোফায় বসেছিল, আরতি তামিমকে খাওয়াচ্ছে। বাচ্চাটার প্রতি তার এক আকাশসমান পরিমাণ মায়া। অথই যেতেই সাগর খেতে বসে। আনোয়ার তারেকের পাশে গিয়ে বসে। আমি বলি কি, ইতিকে নিয়ে এসো। ছেলেটার কথা ভাবো একটু। তারেক দীর্ঘশ্বাস ফেলে। যা হওয়ার হয়ে গেছে, ইতিও নিজের ভুল বুঝতে পেরেছে। তোমাদের ছেলেকেও মাহারা করো না। তাছাড়া তন্নি তার মাকে ভীষণ ভালোবাসে, সে দেখতে চাইবে, তখন কি বলবে তুমি? আশা বেগমও সায় জানায়। আল্লাহর অশেষ কৃপায় তন্নি সুস্থ হয়েছে। এখন আর শাস্তি দিতে হবে না ইতিকে। ছেলেটার উপর এর প্রভাব পড়েছে। তারেক বলে, আর দুদিন দেখি, তন্নি আজকেই দেখতে চাইবে তার মাকে, তখন? তারেক কথা বলে না, চুপ করে থাকে। সত্যিই তো, মেয়ের থেকে কতদিন লুকাবে। তার মেয়ে এটা মেনে নেবে না। অনেকদিন পর নিজেকে ফ্রেশ লাগছে নিজের কাছে। কতদিন পানি ছোঁয়া হয় না। আজকে অথই সুন্দর করে শরীর মুছিয়ে দিয়েছে, ভালো লাগছে খুব। তন্নির এবার ঘুম প্রয়োজন। অথই খাটে শুয়ে দিয়ে গেছে। তন্নি অর্ণবের দিকে মুখ করে শুয়ে আছে। এই লোক চোখের সামনে থাকলে তার ঘুম হবে না। অর্ণব নড়ে চড়ে চোখ খোলে। চোখের সামনে তন্নির শুভ্র মুখখানা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নির হাতের উপর হাত রেখে খানিকটা এগিয়ে যায় তন্নির দিকে। তন্নিও মুচকি হাসে। অর্ণব দুই হাত তন্নির দুই দিকে দিয়ে তন্নির উপর আধশোয়া হয়। পাশ থেকে বালিশ এনে তন্নির পেটের উপর দিয়ে তাতে ভর দেয়। তন্নি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। অর্ণব তন্নির ঠোঁটের দিকে তাকিয়ে হাসতে থাকে। ভালোবাসি জান, বলতে বলতে তন্নির ঠোঁটে আলতো করে চুমু খায়। তন্নি লজ্জায় মাথা নিচু করে ফেলে। অর্ণব তন্নির নাকে নাক মিলিয়ে ডাকে, মায়াবতী। তন্নি চোখ বন্ধ করে অর্ণবের হাত ধরে আস্তে করে জবাব দেয়, হুম। তোমাকে ছাড়া একটা সেকেন্ডও চলে না আমার। তন্নি কিছু বলে না। কষ্ট হচ্ছে? তন্নি তাড়াহুড়ো করে বলে, না। তাহলে এভাবেই থাকবো। তন্নি কি উত্তর দেবে? নির্লজ্জের মতো বলবে, হ্যাঁ থাকুন, নাকি বলবে, না নামুন? অর্ণব তন্নির কপালে চুমু খেয়ে নেমে যায়। সুস্থ হয়ে ওঠো, সারাক্ষণ এভাবেই থাকবো। বলতে বলতে বিছানা থেকে নেমে যায় অর্ণব। খেয়ে আসি, প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি একটু ঘুমিয়ে নাও। তন্নি বলে ওঠে, আমার মাকে একটু পাঠিয়ে দিন। অর্ণব তন্নির দিকে তাকিয়ে মাথা নাড়ায়। তারপর ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। তন্নি ঘুমিয়ে পড়ে। ইতি বেগমকে জেলখানা থেকে নিয়ে আসে অর্ণব। মাথা নিচু করে রেখেছে সে। তামিম দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। মাকে ছাড়া থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছিল। ইতি বেগমও কেঁদে ফেলে। তারেক বিরক্ত হয়। সাগর বলে ওঠে, কাঁদবেন না প্লিজ, তন্নি জেগে যাবে। ইতি বেগম চোখের পানি মুছে ফেলে, কান্না আটকায়। অর্ণব খাবার টেবিলে বসতে বলে, আমার বউকে আর যেতে দিচ্ছি না আপনাদের বাড়িতে। অ্যাটলিস্ট নিজের ছেলেটার যত্ন নিয়েন, সাথে হাজব্যান্ডকেও ভালোবাসবেন। সবসময় নিজেরটা ভাববেন না। স্বার্থপর মানুষদের ভালো হয় না কখনোই। ইতি কথা বলে না, চুপচাপ ছেলেকে ধরে দাঁড়িয়ে থাকে। তারেক উঠে যায়। এই মহিলার মুখ দেখতেও তার বিবেকে বাধে। অথই ইতি বেগমের সামনে এসে বলে, আন্টি চলুন, রেস্ট নেবেন। তন্নি জেগে গেলে দেখা করবেন। ইতি অথইয়ের পিছন পিছন চলে যায়। এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে থাকতে তার অস্বস্তি হচ্ছিল। এমন কিছু সে করেছে যে এখন মানুষের সামনে মুখটাও দেখাতে পারছে না। তন্নির ঘুম ভাঙে একবারে রাত 10টায়। লম্বা ঘুম দিয়েছে সে। অর্ণব তন্নির পাশে বসে ফাইল দেখছিল। অফিসে যাওয়া হয় না অনেকদিন, কালকে যাবে, তাই একটু কাজ গুছিয়ে নিচ্ছিল। তন্নি আড়মোড় ভেঙে চোখ খুলে দেখতে পায় শোবায় বসে অর্ণব ফাইল দেখছে। হাতে তার ফোন। রুমের আলো নিভিয়ে রেখেছে যাতে তন্নির চোখে না লাগে। ফোনের টর্চ জ্বালিয়ে কাজ করছে। তন্নি হেসে ফেলে, মানুষটা এত কেয়ারিং কেন, এত ভালোবাসে কেন? তন্নি নিজে নিজে বসার চেষ্টা করে এবং পেরেও যায়। একটু কষ্ট হয়। তন্নি বসতেই অর্ণব তাকায় তন্নির দিকে। আরে আরে পাকনামো কি করছো? তন্নির কাছে আস্তে আস্তে বলে অর্ণব। তন্নি হাত উঁচু করে বলে, ঠিক আছি। অর্ণব ফ্লোরে বসে পড়ে, গালে হাত দিয়ে তন্নির দিকে তাকায়। বসেই থাকো, আমি খাবার আনছি। তন্নি বলে, আমার মা এসেছে। হ্যাঁ এসেছে, ডেকে দেবেন না? আনছি। অর্ণব চলে যায় খাবার নিয়ে, আর ইতি বেগমের সাথে নিয়ে আসে। বারবার তাকে বলে দিয়েছে তন্নির সামনে যেন না কাঁদে। তন্নি মাকে দেখে খুশি হয়ে যায়। মায়ের হাতে
খাওয়ানোর বায়না করে। ইতি বেগম খাইয়ে দেয় তন্নিকে। এই প্রথমবার সে মায়ের হাতে খেলো, বেশ তৃপ্তি নিয়েই খেয়েছে। মায়ের হাতে আসলেই জাদু আছে। তার পরের দিনগুলো চলতে থাকে। অথই অর্ণব যত্নে তন্নি সুস্থ হয়ে উঠেছে। গতকাল মাথার ডাক্তার দেখাতে যেতে হবে। যখন তন্নির প্রতি ফিলিং ছিল, বেশ কয়েকদিন পরে সাগর আসলো। এই কয়েকদিন কিছু কাজে ঢাকার বাইরে গিয়েছিল। এখন ঢাকা ফিরে বাড়িতে না গিয়ে সোজা চলে এসেছে অথয়ের কাছে। অথই নিচের রুম গোছাচ্ছিল। সাগর দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে অথইকে। ইদানিং সে মেয়েটাকে একটু বেশি মিস করে। যেখানেই যাচ্ছে চোখে চোখ ভাসছে অথইয়ের মুখটা। অথইয়ের কথা মনে পড়লে মুখে হাসি ফুটে উঠছে। যখন তন্নির প্রতি ফিলিং ছিল তখন এমনটাই হতো। সাগর অবাক হয়ে যায় নিজের অনুভূতি দেখে। একটা মনে দুজন জায়গা দেওয়া যায়? একটা মানুষ দুজনকে ভালোবাসতে পারে? হ্যাঁ পারে। তন্নি আর তার হবে না। তন্নির প্রতি ফিলিংসগুলো বুকের বাঁ পাশে খুব যত্নে পড়ে আছে। যত্নের অভাবে চাপা পড়ে যাচ্ছে। কিন্তু অথই সারাটা হৃদয় জুড়ে জায়গা করে নিচ্ছে। প্রতি মুহূর্তে মুগ্ধ করছে, ভালোবাসায় আগলে নিচ্ছে। অথই ক্লান্ত হয়ে পিছন ঘুরতেই দেখতে পায় দরজার সামনে সাগর দাঁড়িয়ে আছে। অথইয়ের মুখে হাসি ফোটে ওঠে। সাগরও হালকা হেসে এগিয়ে আসে। আপনি কখন আসলেন? সাগর তার হাতে থাকা একটা গোলাপ ফুল বিছানার উপর রেখে বসে পড়ে। কপালের ঘামগুলো ঝেড়ে বলে, এই তো এসেছি। অথই নিজের ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। শরবত দিব? না না, লাগবে না, তুমি বসো। এতটা জার্নি করে এসেছেন, শরবত খেলে ভালো লাগবে। বাসায় যাননি? বাবা মায়ের সাথে দেখা করেননি? সাগর অথইয়ের হাত ধরে তাকে পাশে বসিয়ে দেয়। চুপচাপ থাকো, এত কথা কেন বলো তুমি? অথই চুপচাপ তাকিয়ে থাকে সাগরের দিকে। সাগর ফলটা হাতে নিয়ে অথইয়ের সামনে ধরে। ফুলটা হাতে নিয়ে অথইয়ের সামনে ধরে। অথই খুশি হয়ে যায়। সে ভেবেছিল এটা তন্নির জন্য এনেছে। তন্নির জন্য আনলেও অবশ্য রাগ করতো না। খুশিতে গদগদ হয়ে অথই ফুলটা হাতে নেয়। সাগরও হাসে। অথইয়ের গাল টেনে দেয়। খুশি হয়েছো? আপনি আমার সাথে ভালো করে কথা বললেই আমি খুশি হয়ে যাই। কথাটা অথইয়ের প্রায় সময়ই বলে, এবং এটাই সত্যি। আচ্ছা, গোসল দিব? অর্ণব, ভাইয়ার একটু টি-শার্ট জিন্স এনে দাও। আজকে আর বাসায় যাব না। অথই ফুলটা পড়ার টেবিলের সামনে সাজিয়ে রাখে। তারপর প্রশ্ন করে, রাতেও না? সাগর ভুরু কুঁচকে তাকায় অথইয়ের দিকে। কথাটা বলে অথই নিজেও লজ্জা পড়ে গেছে। সে মাথা নিচু করে ফেলে। বউ ছাড়া থাকবোই না, আর সে রাত দিন সে সময়ই হোক। অথই লজ্জা পেয়ে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। সাগর শব্দ করে হেসে ফেলে। লজ্জা দেওয়ার জন্যই বলেছে কথাটা। রিজওয়ান অপেক্ষা করছিল কখন আসবে তন্নিকে নিয়ে। সকাল থেকে সে কোনো ডিউটি রাখেনি। আজকে সে কোনো পেশেন্ট দেখবে না, শুধু তন্নিকে দেখবে। তার অপেক্ষায় অবসান ঘটে দুপুর 2টোয়। তখন অর্ণব তন্নিকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। কালো রঙের একটা থ্রি-পিস পরেছে তন্নি। এখন বেশ হাঁটতে পারছে। চেহারার কিছুটা উজ্জ্বলতা এসেছে। তন্নি রিজওয়ানকে দেখে সালাম দেয় হাসি মুখে। রিজওয়ান সালাম ফিরিয়ে তন্নির মাথায় হাত বুলিয়ে দেয়। বাঁ পাশের চোখ আর ঠোঁটটা একটু বেঁকে গেছে তন্নির, যার জন্য এখনো জোরে কথা বলতে পারে না বা ঘাড় বাঁকাতে পারে না। এটা কখনোই ঠিক হবে না। রিজওয়ান তন্নিকে চেক আপ করে ভালো করে। আপাতত কোনো সমস্যা দেখা যাচ্ছে না, সব সব ঠিকঠাক। মাথার সেলাই কাটা হয়েছে কিছুদিন আগে, যা ঘাটা বেশ শুকিয়েছে। অপারেশনের সময় পুরো মাথা ন্যাড়া করা হয়েছিল, এখন অল্প অল্প চুল হচ্ছে। অর্ণব তন্নির পাশেই বসেছিল। চেক আপ শেষ হলে তন্নিকে বসিয়ে দেয়। রিজওয়ান বলে, সব কিছু ঠিকঠাক? কোথাও কষ্ট হয়? তন্নি মাথা নাড়িয়ে না বলে। তারপর অর্ণবকে বলে, বাহ, ভালোই যত্ন নিচ্ছেন। অর্ণব মুচকি হাসে। আমার জান যে? রিজওয়ান হাসে। ভালোবাসা এমন একটা শব্দ যে আমাদের নতুন করে বাঁচতে শেখায়, জীবনটা রঙিন করে তোলে, স্বপ্ন দেখাতে শেখায়। ভালোবাসা রঙিন প্রজাপতির মতো, যেখানেই যাবে রং ছড়িয়ে দিবে। তন্নির জীবনটা রঙিন হয়ে উঠেছে। সে বাঁচতে শিখেছে, ভালো থাকতে শিখেছে। অর্ণবর জীবনটাতে রং ছড়িয়ে দিয়েছে। অসুস্থ না হলে কখনো জানতে পারতো না অর্ণব নামের এই ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে। তাকে ছাড়া এই ছেলেটা 2 সেকেন্ডও চলে না। অগোছালো চঞ্চল সেই ছেলেটা এখন গোছালো গম্ভীর হয়ে উঠেছে। অসুস্থ থেকে বেঁচে ফেরার পর তন্নির মুখটা দেখে সে ব্যান্ডেজ, চোখের নিচে কালি একদম চিকন হয়ে গেছে। শরীরে কয়েকটা হাড্ডি ছাড়া আর কিছুই ছিল না। চোখের দিকে তাকালে যে কেউ ভয় পেয়ে যেত। সেই মুহূর্তটাতে অর্ণব আগলে রেখেছে তন্নিকে। তন্নির হাত ধরে পাশে বসে থাকে। পুরোটা সময় তন্নিকে দিয়েছে। মাঝে মধ্যে তন্নির মনে হতো অর্ণব নিধিকে ছেড়ে এখন তাকে ধরেছে, কখন তো তাকে ছেড়ে দিতে পারে। তন্নি বুঝতে পেরেছে অর্ণব কখনোই তাকে ছাড়বে না। সম্পর্ক নিয়ে নাকি গর্ব করতে হয় না, অহংকার করতে হয়। কারণ মানুষের মন যে কোনো সময় বদলে যেতে পারে। কিন্তু তন্নি অহংকার করে বলতে পারবে, গোটা দুনিয়াকে বলতে পারবে, অর্ণব কখনোই তাকে ছাড়া যাবে না, জীবনেও না। তোমরা সম্পর্ক টিকিয়ে রাখতে জানো না, তাই ভরসা দিতে পারো না। বিশ্বাস আর অহংকারের জোরেই সম্পর্ক টিকে থাকে। অফিসে গুরুত্বপূর্ণ মিটিং করছে অর্ণব। বড় বড় কোম্পানির ওনারের সাথে মিটিং করছে তারা। সেখানে অর্ণব নিজেদের কোম্পানির প্রোডাক্টের বর্ণনা দিচ্ছে। সবাই সবার ফোন বন্ধ রেখেছে, কিন্তু অর্ণব ফোনটা নিজের সামনে টেবিলে রেখেছে। কথা বলার মাঝে তার ফোন বেজে ওঠে। সবাই বিরক্ত হয়, কিন্তু অর্ণব বিরক্ত হয় না। সে সবার দিকে এক পলক তাকিয়ে বলে, সরি, আমার বউ কল দিয়েছে, 1 মিনিট চেয়ে নিচ্ছি। বলেই সে কল রিসিভ করে, মায়াবতী, খেয়েছো তুমি? হ্যাঁ খেয়েছি, একদম পেট পুড়ে খেয়েছি।
আর এটা জানানোর জন্যই কল করেছি। ঠিক আছে, আমি মিটিং শেষ করে তোমায় কল ব্যাক করছি বলে অর্ণব কল কেটে দেয় এবং এবার ফোন বন্ধ করে পকেটে রাখে। আবারও সবার দিকে তাকিয়ে বলে, বিরক্ত হবেন না প্লিজ, আমার বউ অসুস্থ, সারাক্ষণ টেনশনে থাকি সে ঠিকঠাক খেয়েছে কিনা, ঘুমাতে পারছে কিনা। এই যে আপনাদের সাথে কথা বলছি ঠিকই, কিন্তু মনটা পড়ে আছে বাড়িতে, সে খেয়েছে কি না জানার জন্য। এখন শান্তি পেলাম। সবাই মুগ্ধ হয়ে অর্ণবের কথায়। এভাবে বউকে ভালোবাসলে কোনো সংসারে কখনোই অশান্তি হবে না। বউ হচ্ছে ভালোবাসার জিনিস। তাদের সময় করে কাজের মধ্যে থেকে সময় বের করে খোঁজ খবর নিতে হয়। অর্ণব মিটিং শেষ করে সবাইকে আবারও সরি বলে বেরিয়ে যায়। আজকে সাগরের জন্মদিন ছিল, এটা অথই জানে না। সাগর জানায়নি। বিকেলবেলা অথই ফোনটা হাতে নিয়েছে। এমনিতে সারাদিন ফোন ধরার সময় নেই তার। তখন দেখতে পায় সাগরের মেসেজ। সাগর লিখেছে, সন্ধ্যায় শাড়ি পরে রেডি হয়ে থেকো, তোমায় নিয়ে ঘুরতে যাব। খুশিতে অথইয়ের চোখে পানি চলে আসে। তার সাগর তাকে নিয়ে ঘুরতে যাবে, এই দিনটাও লেখা ছিল তার কপালে। ফেসবুক ঢুকতেই দেখতে পায় সবাই সাগরকে উইশ করেছে। অথইয়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে। মানে আজকে সাগরের জন্মদিন, আর এটা সে জানেই না। সে কোনোভাবে আন্দাজও করতে পারেনি। রাত 12টায় সাগরকে উইশ করতেও পারল না। মনটা খারাপ হয়ে যায় অথইয়ের। তারপর আবার মনে হয় তাতে কি হয়েছে, এখন সুন্দর করে উইশ করে দেবে, তাতেই হয়ে যাবে। অথই ফোন রেখে তন্নির কাছে যায়। তন্নি বসে বসে ফোন দেখছে। অথই তন্নিকে জড়িয়ে তন্নির কপালে চুমু দিয়ে নিজের রুমে চলে যায়। আলমারি ঘেটে কালো রঙের একটা শাড়ি বের করে। শাড়িটা সাগরের মা দিয়েছিল। শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে কতদিন পরে আজকে সাজতে বসেছে, এটা অথইও জানে না। পরিপাটি করে সাজুগুজু শেষ করে আয়নায় নিজেকে খুঁটিতে খুঁটিতে দেখতে থাকে। না, মন্দ লাগছে না। কপালে কালো পাথরের টিপ গিয়েও দেয় না। টিপ দিলে ভালো দেখাবে না। তারপর ফোনটা হাতে নিয়ে সাগরকে কল করে। সাগর কল রিসিভ করে বলে, বাড়ির সামনে এসো, বলেই কল কেটে দেয়। অথই মুচকি হেসে বেরিয়ে যায়। মাগরিবের আজান পড়েছে কিছুক্ষণ আগে। চারপাশ অন্ধকারে ছেড়ে গেছে। আকাশের থালার মতো চাঁদ উঠেছে, আর চাঁদের পাশে লক্ষ লক্ষ তারা। সাগর অথইয়ের গেটের সামনে। সাগর দাঁড়িয়ে আছে বাইক নিয়ে, মাথায় হাতে হেলমেট। অথইকে দেখে হাত এগিয়ে দেয়। অথই একগাল হেসে সাগরের হাত ধরে, তারপর কাঁধে হাত রেখে বাইকে বসে পড়ে। অথই বসতেই সাগর বাইক চালানো শুরু করে। রাতের ফুরফুরে হাওয়া বইছে, যা দুজনের মন প্রাণ ঠান্ডা করে দিচ্ছে। অথই ইস, মনে হচ্ছে স্বর্গসুখ এখানেই। অথইয়ের কাণ্ড দেখে সাগর হাসে। বেশ খানিকক্ষণ পরে বাইক থামে। অথই চারপাশ তাকিয়ে দেখে এটা একটা নদীর পাড়। বাইক থেকে নেমে এসে সাগরের দিকে তাকায়। সাগর হেলমেট খুলে নেমে পড়ে। এখানে কেন? জায়গাটা সুন্দর। এই জ্যোৎস্নামাখা রাতে সাগরের পানিতে পা ভিজিয়ে হাঁটার মজাই আলাদা। তোমায় ফিল করাবো। অথই কিছু বলে না। সাগর বাইক সাইড করে রেখে অথইয়ের হাত ধরে। তারপর দুজনে এগিয়ে যায়। এখানে অনেক কপতিরা দেখা মিলছে। বাসার মতো জায়গা আছে, আবার একটা রেস্টুরেন্টও আছে। সবকিছু মিলিয়ে জায়গাটা আসলেই সুন্দর। নদীর পানির মধ্যে একটা বেঞ্চ পাতানো, সেই বেঞ্চে বসে সাগর, পাশে অথইও বসে। হ্যাপি বার্থডে। সাগর অথইয়ের দিকে এক পলক তাকিয়ে আবার নদীর দিকে তাকায়। এই নদীর কূল খুঁজে পাওয়া মুশকিল, যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। অথই, তোমার কি মনে হয় আমি তোমার প্রতি পসেসিভ? আমার মনে তোমার জন্য ফিলিংস আছে? অথই মাথা নিচু করে ফেলে। কি বলবে সে? মাঝে মধ্যে মনে হয় হ্যাঁ, সাগর একটু হলেও তাকে পছন্দ করে, কিন্তু এটা তো সত্যি নাও হতে পারে। মানুষের মন বোঝা দেয়। কি হলো অথই, বলো। অথই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আস্তে করে বলে, আমি আসলে বুঝতে পারি না। মাঝে মধ্যে মনে হয় একটু হলেও আমাকে পছন্দ করেন, আবার কখনো মনে হয় শুধুই সিম্প্যাথি। সাগর অথইয়ের হাতের উপর হাত রাখে। চমকে ওঠে অথই। আমি তোমাকে বিয়ে করেছি অথই, তোমার সাথে সারা জীবন থাকার অঙ্গীকার করেছি। তোমার প্রতি আমার ফিলিংস থাকবে না? কবুল শব্দটার অনেক গুরুত্ব, বুঝেছো অথই? আমি তোমাকে কখনোই ইগনোর করিনি, বা এখনো করি না। আমি শুধু আমার অনুভূতি থেকে পিছিয়ে আসতে চেয়েছি, তন্নিকে ভুলতে চেয়েছি, এইটুকুই। আর এখন চাচ্ছি তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে, কাগজে কলমে থাকা সম্পর্কটাকে ভালোবাসায় পরিণত করতে, তোমার সাথে ভালো থাকার চুক্তি করতে। অর্ণব যতটা তন্নিকে ভালোবাসে, তোমাকেও ঠিক ততটাই ভালোবাসতে চাচ্ছি। তুমি কি? অথই শক্ত করে জড়িয়ে ধরে সাগরকে। কেঁদে ফেলে সাগরের বুকে মুখ লুকায়। এমনটাই সে চেয়েছে এতদিন। আজকে তার ইচ্ছে পূরণ হয়েছে। সে তার একতরফা ভালোবাসা একটা নাম দিতে পেরেছে। অপর পাশের মানুষটার থেকে ভালোবাসা পেতে চাচ্ছে। এটা যে অথইয়ের সুখের দিন, ভালো থাকার দিন। সাগর অথইয়ের মাথায় হাত বুলিয়ে দেয়। কাঁদছো কেন পাগলি? আমার বার্থডে নষ্ট করে দেবে কেঁদে কেটে? অথই কান্না থামায়। সাগরের বুক থেকে মুখ তুলতে চায়, সাগর তুলতে দেয় না। আর একটু শক্ত করে ধরতে বলে, থাকো আর একটু, এভাবেই ভালো লাগছে। তারপরের দিনগুলো কাটতে থাকে দুষ্টু মিষ্টি ভালোবাসায়। সাগর আর অথইয়ের প্রেম জমে উঠেছে। প্রতিদিন বিকেলে ঘুরতে যাওয়া, রাত জেগে ফোনে কথা বলা, সাগরের হুটহাট অথইয়ের বাড়িতে চলে আসা। সাগরের অনার্স ফাইনাল পরীক্ষার পরে অনুষ্ঠান করে অথইয়ের বাড়িতে তুলবে। এক্সাম চলছে সাগরের, হয়েও গিয়েছে একটা। বাকিগুলো শেষ হওয়ার পরেই তাদের বিয়ে। অর্ণব তন্নির সম্পর্ক ভালো যাচ্ছে।
তন্নি সুস্থ হচ্ছে, একদম আগের মতো হয়ে যাচ্ছে। অর্ণবের অফিসের কাজের চাপ কমেছে, এবার সে বিয়ে করবে। গোটা এলাকা জানিয়ে তন্নিকে বিয়ে করবে। আনোয়ার সেই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে। আনোয়ার আর আসার ইচ্ছে ছিল তন্নিকে বাবার বাড়ি পাঠানো, তারপর অর্ণব বর বেশে তুলে আনবে তন্নিকে। কিন্তু অর্ণব সোজাসাপটা কথা, তন্নি কোথাও যাবে না, এই বাড়ি থেকেই বিয়ে হবে। এতে তন্নিরও মন খারাপ হয়ে গেছে। কতদিন হয়ে গেল বাড়িতে যাওয়া হয় না। বাবা প্রায় প্রতিদিন দেখতে আসে ভাইকে নিয়ে, কিন্তু মা আসে না। মাকে তো তন্নির দেখতে ইচ্ছে করে। এটা সকালের ঘটনা। তারপর থেকে তন্নি মুখ গোমড়া করে বসে আছে রুমে। একবারও রুম থেকে বের হয়নি, এমনকি অর্ণবকেও কল করেনি। তন্নি কল করেনি বলে অর্ণব বিকেলে বাড়ি ফিরে আসে। সন্ধ্যায় তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, যা বাদ রেখেই চলে আসে। আশা বেগম আর অথই কেক বানাচ্ছে। অর্ণবকে এই সময় বাড়িতে দেখে এগিয়ে আসে আশা বেগম। আব্বা, তুই এই সময় বাড়ি আসলি, সব কিছু ঠিকঠাক? অর্ণব মায়ের কপালে চুমু খায়, তারপর বলে, আজকে ভালো লাগছে না। ঠিক আছে। তন্নিও মুখ গোমড়া করে আছে, তুই গিয়ে কথা বল। অর্ণব মাথা নাড়িয়ে রুমে চলে যায়। তন্নি জানলার সামনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার আকাশের দিকে। অর্ণব অফিসের ব্যাগ খাটে রেখে নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায়। ফ্রেশ হতে হবে আগে। ফ্রেশ হয়ে এসে দেখে এখনো তন্নি একইভাবে দাঁড়িয়ে আছে। অর্ণব গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নি চমকায় না, কারণ জানে সে এটা অর্ণব ছাড়া কেউ না। তন্নির গলায় ছোট করে চুমু খায় অর্ণব। তন্নি ফট করে বলে ওঠে, আপনি আর আমাকে অনির মামা বলে ডাকেন না কেন? অর্ণব হকচকিয়ে যায়। সে যে বাচ্চা নিতে চায় না, এই কথাটা কিভাবে বলবে তন্নিকে? তন্নির মন খারাপ হবে, তাই সে একটু হেসে বলে, আমার শরম করে। আমার শরম করে। নতুন নতুন বিয়ে করেছি, বউকে বউ না ডেকে বাচ্চার মাম্মা বলে ডাকলে লোকে কি বলবে? তন্নি ভ্রু কুঁচকে ফেলে। অর্ণব আবার এসব ভাবতে শুরু করলো কবে থেকে? আমাকে অনির মাম্মা বলেই ডাকবেন, ওই নামটাই আপনার মুখে বেশি মানায়। অর্ণব তন্নির গালে নিজের গাল ঘষে দেয়। খোঁচা খোঁচা দাড়িতে ব্যথা পায় তন্নি। রেগে অর্ণবের হাত ছাড়িয়ে দেয়। অর্ণব হেসে ফেলে, আমাকেই সামলাতে পারে না, বেবি সামলাবে কি করে? তন্নি অর্ণবের হাতে থাপ্পড় দেয়। বেবিরা আপনার মতো অসভ্য হবে না। অর্ণব শার্টের বোতাম খুলতে খুলতে বলে, আমার থেকে দু কাঠি উপরে হবে, দেখে নিও। তন্নি অর্ণবের কথায় পাত্তা দেয় না, চলে যায় রুম থেকে। অর্ণবের জন্য খাবার রেডি করবে। তাছাড়া সেও খায়নি, তারও খিদে পেয়েছে। রিজওয়ানের চেম্বারে আবারও এসেছে নিধি। রিজওয়ান আজকে বিরক্ত হয় না, বরং হেসে নিধিকে বসতে বলে। নিধিও বসে। কফি? রিজওয়ান 2 মগ কফি অর্ডার দেয় কল করে। তারপর টেবিলে 2 হাত হাত রেখে বলে, তারপর কেমন চলছে দিনকাল? নিধি রিজওয়ানের চোখের দিকে তাকিয়ে বলে, আমায় ভালোবাসেন? রিলেশনশিপে যাবেন আমার সাথে? বিয়ে করবেন আমায়? আমি বড্ড একা, ভার্সিটির সবার ক্রাশ আমি। এত এত ছেলে প্রপোজ করে আমায়, অলরেডি অনেক ছেলের সাথে রিলেশন করে ফেলেছি। এখন ভালোভাবে রিয়ালাইজ করতে পারি, অর্ণব ছাড়া বাকি কেউ আমায় এতটুকুও সম্মান করেনি। সবাই আমাকে বেড়ে নিতে চেয়েছে, ভালোবেসেনি কেউ। রিজওয়ান নিধির কথাগুলো মন দিয়ে শোনে। মেয়েটা একটু বেশি স্ট্রং। এই যে দুঃখের কথা বলছে, তবুও চোখে পানি নেই। আমি কাঁদতে পারি না, অনেক কষ্টেও আমার চোখে পানি আসে না। আমি খুব বাজে একটা মেয়ে। অর্ণব ছাড়া বাকি সবাই ছুঁয়েছে আমায়, খারাপ খারাপ কথা বলেছে, মার বলেও সম্বোধন করেছে। আমি না বুঝতে পারি না। আমি ভাবতাম আমি এত সুন্দরী একটা মেয়ে, এত ছেলে আমার পিছনে ঘোরে। এই আমি কেন এই অর্ণবকে নিয়ে থাকবো? আরও অনেকগুলো বয়ফ্রেন্ড রিজার্ভ করি আমি। কিন্তু এখন বুঝতে পারছি, 12টা হাত ছুঁয়ে দেখার মধ্যে কোনো সুখ নেই। একটা হাত আঁকড়ে ধরার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আমি সেই সুখটা পেতে চাই। আমি ভালো থাকতে চাই। আমি সুন্দরভাবে বাঁচতে চাই। ভাবছেন আপনাকে কেন বলছি? আপনাকেই কেন প্রপোজ করলাম? আপনারও হৃদয় ভেঙেছে, আমারও ভেঙেছে। হারানোর কষ্ট আপনিও বোঝেন, আমিও বুঝি। তাই দুজনে যুগলবন্দি হলে ভালোবাসাটা একটু বেশিই থাকবে। রিজওয়ান একটু হাসে। কফি চলে আসে। দুজনের সামনে 2 মগ কফি রাখা হয়। নিধি নিজের মগটা টেনে গরম কফিতেই চুমুক দেয়। রিজওয়ান ধীরে সুস্থে ফু দিয়ে তবেই চুমুক দেয়। তো কি ভাবলেন? রিজওয়ান কফির মগে আরও একটা চুমুক দিয়ে বলে, সময় কোথায় পেলাম? সারা জীবনের ব্যাপার, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে তো। ঠিক আছে, ভাবুন। আমার সাথে থাকতে হলে সবার আগে ড্রেস আপ চেঞ্জ করতে হবে। নিধি একটু হাসে, যেন সে জানতেও এমনটাই বলা হবে। পরিবর্তন ভালোবাসা না। নিধি ভুল করছেন। আমি আপনাকে ভালোবাসি না, তবে বাসার চেষ্টা করব। পরিবর্তনই ভালোবাসা। ভালোবাসার মানুষটার জন্য যদি নিজেকে একটু পরিবর্তন করতে না পারেন, তাহলে তো সেটাকে ভালোবাসা বলা চলে না। আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিয়েছেন, তো আপনাকে আগে আমার মনের মতো হয়ে উঠতে হবে। নিধি ফট করে বলে, তন্নির মতো? রিজওয়ান দীর্ঘশ্বাস ফেলে, না, তার মতো কেউ হতে পারবে না। তো অযথা চেষ্টা করতে বলবো না, তবে আপনি আপনার মতোই থাকবেন। শুধু ড্রেস আপটা এমনটা আমার পছন্দ না। নিধি মুচকে হাসে, ঠিক আছে, আপনার ফোন নাম্বার? নিধি নিজের ফোন নাম্বার দেয়, রাতে কল করব। নিধি মুচকি হেসে চলে যায়। রিজওয়ান জীবনের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে। পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হয়েছে। কালকে বিয়ে হচ্ছে অর্ণব তন্নির, একদম ইসলামিক রীতি মেনে। তন্নি হেঁটে হেঁটে সাজানো দেখছে। হাতের মুঠোয় তামিমের হাত। দুজন গল্প করছে আর দেখছে। তন্নির মাথার চুল একটুখানি বড় হয়েছে, কাঁধ অব্দি পড়েছে। শুকনো শরীরে একটুখানি মাংস হয়েছে।
দেখতে এখন বেশ লাগে। আশা বেগম তন্নির জন্য গহনা এনেছে, অর্ণব শাড়ি পছন্দ করেছে, অথই বাকি সব পছন্দ করেছে। তন্নির এখনো কিছুই দেখানো হয়নি, কালকেই দেখবে। অর্ণব রিজওয়ানকে দাওয়াত দিয়েছে, নিধিকেও দাওয়াত দিয়েছে। ইতি বেগম এসেছে, তন্নির মামার বাড়ির সবাই এসেছে। আব্দুল্লাহ হাঁটতে পারে না, হুইল চেয়ারে নিয়ে এসেছে তিনি। কালকে বিয়ে, আজকেই বাড়ি ভর্তি মানুষজন। তন্নির বেশ ভালো লাগছে। বাবার বাড়ি না যেতে পারার জন্য যে মন খারাপ হয়েছিল সেটা এখন চলে গেছে। অর্ণব আর সাগর আজকে ভীষণ ব্যস্ত, এটা সেটা সব কাজ করছে তারা। আনোয়ার আজকে আয়েশ করছে, ছেলের বিয়ে তার। সে সবার সাথে গল্প করছে ঘুরে ঘুরে। এখন গল্প করতে বসেছে তন্নির বড় মামার সাথে। তাকে বুক ফুলিয়ে বলছে, আমার ছেলে আমার কোম্পানিটার কয়েক মাসে সাফল্য এনে দিয়েছে, সোনার টুকরা ছেলে আমার, একেবারে লাভ গুরু। তার ভালোবাসা দেখলে আমারই চোখে পানি চলে আসে। বউকে কিভাবে ভালোবাসতে হয় আমার ছেলের থেকে শেখা উচিত। তন্নির মামা বলে, আপনি শিখুন এবং বউকে সেভাবেই ভালোবাসুন। আনোয়ার হতাশে নিঃশ্বাস ফেলে বলে, আরে ভাই কি বলবো দুঃখের কথা, বউ আমার বুড়ি হয়ে গেছে, ভালোবাসা বোঝে না, একটু বেশি ভালোবাসা দেখাতে গেলে বলে আদিক্ষেতা। তন্নির মামা হো হো করে হেসে ওঠে। আশা পিছন থেকে এসে বলে, তোমার চাপাবাজি শেষ হলো নাকি লঙ্কা পোড়া দিব? আনোয়ার শুকনো ঢোক গেলে বলে ওঠে, তন্নি ইতি বেগমের পাশে বসে আছে, এটা সেটা বলছে। সে শুধু হু হা করে উত্তর দিচ্ছে। মা, আমি তো আর তোমাদের বাড়িতে থাকি না, আর থাকবোও না। এখন কেন রেগে থাকো আমার উপর? বাবার টাকাও আমি নেই না তাহলে? তাও কেন ভালোবাসো না আমায়? ইতি বেগম দীর্ঘশ্বাস ফেলে, তন্নির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, তোর প্রতি এত অন্যায় করে ফেলেছি যে এখন কথা বলতে বুক কাঁপে। ভালোবাসতে গেলেও নিজেকে অপরাধী মনে হয়। আমাকে ক্ষমা করে দিস। তন্নি ইতি বেগমের গলা জড়িয়ে ধরে বলে, এভাবে বলো না মা, তুমি তো মা, ভুল করেছি তাই বকেছো। আমি এসব মনে রাখি না, তুমিও মনে রেখো না। ইতি বেগম একটু হাসার চেষ্টা করে। পরের দিন তন্নি অর্ণবের বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সকাল সকাল পার্লারের মেয়েরা চলে আসে তন্নির হাতে মেহেদি দিতে। খুব সুন্দর করে তন্নির 2 হাত ভর্তি করে মেহেন্দি দিয়েছে, সাথে অথৈ ও আরতি মেহেন্দি দেয়। 3 জন একই রকম করে মেহেদি দিয়েছে। হাতের মাঝখানে সুন্দর করে অর্ণব নামটা লেখা দিয়েছে 2 হাতে। অর্ণব এক হাতে একটুখানি মেহেদি নেয়, সেও হাতে A+D লিখে নেয়। ঘোড়ার গাড়ি আনা হয়েছে, সেই ঘোড়ার গাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। বাড়ি থেকে কমিউনিটি সেন্টার পর্যন্ত ঘোড়ার গাড়িতে করেই যাবে। মেহেদি শুকানোর পরেই তন্নিকে সাজানো শুরু করে। আরতি অথৈয়ের শাড়ি, তন্নির লেহেঙ্গার সেম কালার। তন্নিকে সাজানোর শেষে অথৈ ও আরতি সাজতে থাকে। তন্নি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এতটা সুন্দর লাগছে তাকে, আগে কখনো এভাবে সাজা হয়নি। একদম পুতুল পুতুল লাগছে। আচ্ছা, অর্ণব এই সাজে দেখলে কেমন রিয়াকশন দেবে? তাকিয়ে থাকবে কি? লজ্জা পেয়ে যায় তন্নি, 2 হাতে মুখ ঢেকে ফেলে। আশা বেগম রুমে আসে, তন্নিকে দেখে তিনি বড় বড় চোখ করে ফেলে। 3 বার উচ্চারণ করে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তারপর এগিয়ে এসে তন্নির দিকে। তন্নি থুতনি ধরে বলে, আমার বৌমাকে একদম পরীর মতো লাগছে, কারো নজর লেগে না যায়। বলে তন্নির কানের লতিতে একটু কাজল ছুঁয়ে দেয়। তন্নি লজ্জায় মুচকি হাসে। আশা তন্নির কপালে চুমু দিয়ে দেয়। তারপর মেয়েদের দিকে তাকায়। তার 2 মেয়েকেও পরীর মতো লাগছে। সে তার মেয়েদের কানেও কাজল ছুঁয়ে দেয়। অর্ণব তন্নির সাথে ম্যাচিং করে শেরওয়ানি পরেছে, লাল রঙের শেরওয়ানি। সে হাতে ইয়া বড় রাজা বাদশাহদের ছুরি পিছনে ঝোলাতে ঝোলাতে রুমে ঢোকে। তারপর আয়নার দিকে চোখ পড়তেই দৃষ্টি আটকে যায় অর্ণবের। তার মায়াবতীকে এত সুন্দর লাগছে, যেন একটা পরীর বাচ্চা। অর্ণব বুকে হাত দিয়ে ফেলে, যেন হার্টবিট কয়েকটা মিস হয়ে গেল। তন্নির অর্ণবের দিকে চোখ পড়তেই লজ্জায় মাথা নুয়ে ফেলে। তার যে অবস্থা, সে এখন মানুষজন মানবে না। টুকু করে এসে জড়িয়ে ধরবে তন্নিকে। এটাই হলো। অর্ণব ধীর পায়ে এগিয়ে এসে তন্নির দিকে। তন্নি চোখের ইশারায় চলে যেতে বলে, কিন্তু অর্ণব শোনে না। সে তন্নির 2 গালে হাত রেখে মুখটা উঁচু করে, মায়াবতী পাগল করে দিচ্ছ আমায়, বলেই তন্নি কপালে চুমু খায় আর বাকিটা হাত তালি দিয়ে ওঠে। অর্ণব তন্নিকে ছেড়ে মাথা চুলকাতে থাকে। তন্নি লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সবাই সুর টেনে বলে ওঠে, মায়াবতী পাগল করে দিচ্ছে আমায়। অর্ণব অর্ণব হেসে তন্নির হাত ধরে, বউকে নিয়ে যাচ্ছি বলে সে বেরিয়ে যায়। বাকিরা হেসে ফেলে। বিয়ে একটা সামাজিক রীতি। এই রীতির মাধ্যমে দুটো মানুষ সারা জীবনের জন্য একই সূত্রে বাঁধা পড়ে যায়। দুজন দুজনকে কখনো ছেড়ে যাবে না, তার অঙ্গীকার হচ্ছে বিয়ে। যদিও অর্ণব আগে রেজিস্ট্রি করে দুজনকে একসাথে পথ চলার সিদ্ধান্ত পাকাপোক্ত করে ফেলেছে, এখন সেটাকে লোক জানানোর পালা। পুরো শহরকে জানাতেই তন্নি তার বউ হয়ে গেছে। কলেমা কবুল বলে বিয়ে করবে তার। তন্নিকে সে একদম বউ ভাতে নিজের বউ করে নেবে। বাড়ি থেকে বিয়ে বিয়ে পড়িয়ে তারপর কমিউনিটি সেন্টারে যাওয়া হয়। অনেক মানুষ দাওয়াত দেওয়া হয়েছে, কার থেকে কোনো গিফট নেওয়া হচ্ছে না। অর্ণব তন্নি পাশাপাশি বসে আছে, তন্নির আরেক পাশে অথৈ বসে আছে। নিধি আর রিজওয়ান একসাথে এসেছে দাওয়াত খেতে। অর্ণব তন্নিকে দূর থেকেই দেখে তার দারুণ মানিয়েছে না দুজনকে। নিধির কথা শুনে রিজওয়ান মুচকি হাসে। হ্যাঁ, আল্লাহ একে অপরের পরিপূরক হিসেবে বানিয়েছে, মানাবে না? তাও ঠিক, আমাদের কি একই রকম লাগবে? রিজওয়ান তাকায় নিধির দিকে। আজকে মেয়েটা শাড়ি পরেছে, নীল রঙের শাড়ি, ফুল হাতা ব্লাউজ, সাথে হিজাব করেছে।
দেখতে খুব সুন্দর লাগছে। রিজু আর নিধির হাতটা শক্ত করে ধরে বলে, আমাদেরও মানাবে, খুব মানাবে। নিধি হাসে, এটা তার তৃপ্তির হাসি, আনন্দের হাসি, সাফল্যের হাসি, ভালোবাসা পাওয়ার হাসি। সাগর তন্নির মামাতো ভাইয়ের সাথে আর আরতির বর ইমম মিলে বাসরঘর সাজায়। সারা রুম গোলাপ ফুল করে ফেলেছে। বাসর সাজাতে সাজাতে সবাই হাসাহাসি করে। অর্ণব এর আগেও বাসর সাজিয়েছিল। এই বিষয় নিয়ে রাত 10টার দিকে বাসায় ফেরায় সবাই। তন্নি ক্লান্ত হয়ে গেছে, এত ভারী শাড়ি প্রায় সারাদিনই ক্যারি করেছে, তার রেস্ট দরকার। আশা বেগম তন্নিকে খাইয়ে দেয়, তারপর আরতি অথই তন্নিকে রুমে দিয়ে দেয়। রুম দেখে তন্নি মুচকি হাসে। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি দিয়ে অর্ণব তন্নি লেখা। তন্নির পড়ার টেবিলটা পর্যন্ত গোলাপ দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে এ একটা গোলাপের বাগান ঢুকে পড়েছে। তন্নি সোফায় বসে, বিছানায় বসলে যদি বিছানা নষ্ট হয়ে যায় ওড়নাটা ফেলে দেয়। লেহেঙ্গার ওড়নাটা ভীষণ ভারী, মনে হচ্ছে 10 কেজি হবে। ওড়না ফেলে এবার শান্তি লাগছে। তন্নি একটুখানি চোখ বন্ধ করে আর তখনই দরজা খুলে ভেতর ঢুকে পড়ে অর্ণব। তন্নি দাঁড়িয়ে যায়। অর্ণব ঝড়ের গতিতে এসে এসে তন্নিকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে। ইস রে বউ, এতক্ষণ কত কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছি জানো, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরার জন্য মনটা উসখুস করছিল। তন্নি মুচকি হেসে অর্ণবের পিঠে হাত রাখে। এত অশান্ত কেন আপনি? তোমার জন্য। বেশ খানিকক্ষণ জড়িয়ে রাখে তন্নিকে। তারপর তন্নি বলে, অস্থির লাগছে, চেঞ্জ করা দরকার। অর্ণব ছেড়ে দেয় তন্নিকে। আলমারি খুলে একটা কালো রঙের শাড়ি এনে দেয়। যে শাড়িতে প্রথম দেখছিল তন্নিকে। চেঞ্জ করে এটা পরে আসো। তন্নি মুচকি এসে ওয়াশরুমে ঢুকে যায়। অর্ণবও চেঞ্জ করে। তন্নি চেঞ্জ করে বের হতেই অর্ণব তাকে কোলে তুলে নেয়। তন্নি প্রথম হকচকিয়ে গেলেও পরে অর্ণবের গলা জড়িয়ে ধরে। তন্নিকে বিছানায় বসিয়ে দেয়। অর্ণব একটা চেইন হাতে নেয়, সেটা খুব যত্নে তন্নির গলায় পরিয়ে দেয়। তোমাকে আমি ভীষণ ভালোবাসি মায়াবতী। তন্নিও অর্ণবের চোখে চোখ রেখে বলে, আমিও আপনাকে ভীষণ ভালোবাসি, অনেক ভালোবাসি। সেই দিন পূর্ণতা পায় যাদের ভালোবাসা অপেক্ষার অবসান ঘটে তাদের। শত ঝড়ঝাপটার পরে সুখ খুঁজে পায়, নিশ্চিন্ত একটা বুক পায় তন্নি। ভালোবাসা পেয়ে যায়। অর্ণবের অস্থিরতার সাথে নতুনভাবে পরিচিত হয় তন্নি। নতুন এক অর্ণবের আবিষ্কার করে। অনুভূতির কাছে পুরুষ মানুষ কাবু। যদিও অর্ণব সব সময় তন্নির কাছে কাবু, কিন্তু আজকে তার দুর্বলতা ধরন করেছে আলাদা। চোখে মুখে ছিল অন্যরকম উল্লাস, সে উল্লাস আগে দেখেনি তন্নি। অর্ণব কিছু কথা তন্নির কানে সারাক্ষণ বাজছে। আমার শখের নারী তুমি, তোমার জন্য আমি সব করতে পারি, তোমাকে আমার সাথে সারা জীবন থাকতে হবে, তোমাকে ছাড়া আমার একটা সেকেন্ডও চলবে না, তুমি ছাড়া আমি শূন্য, কি জাদু করলে তন্নি আমায়, আমাকে পাগল করে দিয়েছো তুমি। তন্নি কোনো জবাব দিতে পারে না। ইচ্ছে করছিল বলতে, আপনিও আমার শখের পুরুষ, আপনাকে ছাড়া আমারও চলে না, কিন্তু বলতে পারলো না। তার মুখে এখনো কথা ফুটবে না। নতুন সূর্য, নতুন দিনের সূচনা। সকালের মিষ্টি রোদ চোখে লাগতেই তন্নির মুখ ঘুম ভেঙে যায়। সে আড়মোড়া ভেঙে চোখ খুলতেই দেখতে পায় অর্ণব প্রশস্ত বুকে মাথা রেখে সে ঘুমাচ্ছে। মিষ্টি হাসে তন্নি, গালে হাত দিয়ে খানিকক্ষণ তাকিয়ে থাকে অর্ণবের দিকে। কিন্তু সুন্দর মানুষটা কত ফর্সা, এই যে ঘুমাচ্ছে, গভীর মায়াভরা চোখ দুটো বন্ধ, জোর ভুরু জোড়া কুচকানো, চাপা দাড়িটা মাঝে গোলাপি, ঠোঁট জোড়া একটুখানি ফাঁকা হয়ে গেছে। যাবেই তো, মাথার নিচে বালিশ নেই। তন্নি সোজা হলো, বসে অর্ণবের মাথায় বালিশ দিয়ে দেয়। ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে কপালে চুমু খায়। আর তখনই অথইয়ের ডাক। দরজা ধাক্কাচ্ছে আর ডাকছে। তন্নি চমকে ওঠে, দেওয়ালে ঘড়ির দিকে তাকায়। খুব বেশি দেরি হয়ে গেল কি? 7টা বেজে গেছে। তন্নি তড়িঘড়ি করে বিছানা ছাড়ে, আলমারি থেকে শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অথইয়ের তেমাথামি নাম নেই, সে অনবরত দরজা ধাক্কাই যাচ্ছে। অর্ণবের ঘুম ছুটে যায়। সে বিরক্ত হয়ে উঠে বসে। কি রে ভাই, কমন সেন্স নাই নাকি? দুজন নতুন কাপেল, তাদের উঠতে দেরি হবে না? তাদের কোনো প্রাইভেসি থাকবে না? এবার অতই শক্ত গলায় বলে, দরজা খুলবি নাকি ভাঙবো? অর্ণব বিছানা ছাড়ে, চোখ ডলতে ডলতে দরজা খুলে দেয়। অথই ভুরু কুঁচকে বলে, এতক্ষণ লাগে? তারপর অর্ণবকে ধাক্কা দিয়ে সরিয়ে ভিতর ঢুকে পড়ে। অর্ণব পিছন পিছন আসতে বলে, যখন প্রেম করছি তখনও জ্বালিয়েছিস, এখন বিয়ে করেছি তবুও তোর জ্বালানো কমলো না, একটু প্রাইভেসি দিবি না আমাদের? অথই মুখ বাঁকিয়ে বলে, ইহ, প্রাইভেসি প্রাইভেসি বানান কত তুই? আসছে প্রাইভেসি নিতে। অর্ণব অথইয়ের চুল টেনে ধরে। অথই অর্ণবের চুল ধরে। তন্নি ওয়াশরুম থেকে বের হয়ে এই দৃশ্য দেখে তাড়াহুড়ো এগিয়ে আসে। আরে আরে, মারামারি করছিস কেন? ছাড় অথই, ছেড়ে দে। অর্ণব, ছেড়ে দাও। অথই রেগে ফুসফুস করে বলে, তুই এখন থেকে আমার সাথে ঘুমাবি, এই ছেলেকে তুই চিনিসই না, আমি চিনি না, বলেই তন্নির হাত ধরে বেরিয়ে যায়। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। এরকম বোন যেন আর কারোর না হয়, আস্ত একটা রাক্ষসী। তন্বীর ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য মূলত অথই তাদের ডেকেছে। তারা দুজনেই তো ওষুধের কথা ভুলে গেছে, কিন্তু অথইয়ের তো আর ভুললে চলবে না, একজন তো লাগবেই, সে সবটা মনে রাখবে। অথই তন্নিকে নিজের রুমে নিয়ে আসে এবং খাটে বসিয়ে দেয়। তন্নি এটা ওটা বলছে, কিন্তু কোনো জবাব দিচ্ছে না। চুপচাপ দুটো রুটে আর ডিম তন্নির সামনে দেয়। তন্নি অথইয়ের রাগী ফেসটা দেখে খাওয়া শুরু করে। অথই এতক্ষণ বলে, তুই খেতে থাক, আমি কাউকে বলে আসি তোদের রুম পরিষ্কার করে দিতে। সুন্দর রুমটার তো 12টা বাজিয়েছিস, ফুলগুলো আর ফুল নেই, ফল হয়ে গেছে। তন্নি লজ্জা পেয়ে লাজুক হাসে। অথইও আস্তে আস্তে বেরিয়ে যায়। তন্নির খাওয়া শেষ হতে না হতেই আবার চলে আসে। এই মেয়েটাকে তন্নি কি
বড় সম্বোধন করেছে। বোন বললে কম হয়ে যাবে। এই মেয়েটা ঠিক মায়ের মতো যত্ন করে। তার মা কি অথৈকে পাঠিয়েছিল তার জন্য? হবে নিশ্চয়ই। মা যদি কখনো ফেরত পারত, নিশ্চয়ই অথৈকে বুকে জড়িয়ে লাখ লাখ ধন্যবাদ দিত, কৃতজ্ঞতা প্রকাশ করত। খাওয়া শেষ হতেই তন্বীর হাতে এক একে ওষুধগুলো ধরিয়ে দেয় অথৈ। সবগুলো ওষুধ শেষ হওয়ার পরে মাথা থেকে টাওয়াল খুলে ঘাড় অবধি পরে চুলগুলো ঠিকঠাক করে দেয়, মুখের বাঁ পাশটা একটু মালিশ করে দেয়। যদিও ডাক্তার মালিশ করতে বলেনি, বলেছে এটা কখনোই ঠিক হবে না, তবুও অথৈ রোজ মালিশ করে দেয়। যদি মিরাক্কেল হয়ে যায় তবে। খুব বেশি বাঁকা না। তন্বীর মুখটা খানিকটা বাঁকা, খেতে গেলে আর কথা বলতে গেলে যেটা স্পষ্ট বোঝা যায়। তন্বীকে একদম রেডি করিয়ে একসাথে বের হয় দুজন। আশা বেগম রান্না করছে, ইতি বেগম, তারেক আর তামিম রাতেই চলে গেছে, আজকে আবার আসবে বলে। তন্বীর মামাবাড়ির সবাই চলে গেছে, শুধু আব্দুল্লাহ আর তন্বীর ছোট মামি মনি রয়ে গেছে। সে আপাতত আশা বেগমের সাথে রান্নার সাহায্য করছে। তাদের সাথে সালমা বেগমও রান্না করছে। তিনি রাতে যায়নি, তাকে অথৈ যেতে দেয়নি। রাতে অথৈয়ের কাছে ঘুমিয়েছিলেন উনি। ঘুমিয়েছিল বললে হবে, ভুল হবে। দুজন গল্প করছে সারা রাত। ছেলের বউ যে মেয়ে হয়ে উঠতে পারে এটা ধারণাতেই ছিল না সালমা বেগমকে। তন্বীকে ছেলের বউ হিসাবে পেয়ে তিনি নিজেকে লাকি মনে করেন। এরকম মেয়ে লাখে একটা। আব্দুল্লাহ তার হুইল চেয়ারের এক পাশে বসে আছে, দৃষ্টি তার সিঁড়ির দিকে। তন্বী কখনো নামবে? একটু পরেই তারা চলে যাবে। তন্বীর সাথে একটু সময় কাটাতে চায় তিনি। সাগর সকাল সকাল চলে গেছে আনোয়ারের সাথে বাজার করতে। সেও থেকে গেছে। রাতে ভেবেছিল অথৈয়ের সাথে ঘুমাবে, কিন্তু তার মায়ের জন্য এটা হয়ে ওঠেনি। পরে আরও আরও মানুষের সাথে ছাদে ঘুমিয়েছিল। তন্বী নিচে নামতেই আব্দুল্লাহ খুশি হয়ে যায়। অথৈ রান্না করে চলে যায় মাকে সাহায্য করতে, আর তন্বী আব্দুল্লাহর কাছে এগিয়ে যায় তার পাশে বসে। কেমন আছেন? ভালো। তুমি? হ্যাঁ ভালো। তোমার শ্বশুর আর বর তো বলেছে বিয়েতে কিছু না দিতে, তারা গিফট নেবে না। তবুও আমি তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি নেবে? কেন নেব না? দিন, অবশ্যই নেব। আনোয়ার নিজের হাত পর মুঠো থেকে একজোড়া নূপুর, একজোড়া কানের দুল, একটা চেইন মেলে ধরে তন্বীর সামনে। তন্বী বুঝতে অসুবিধা হয় না এগুলো তার মায়ের, তবুও নানার মুখে থেকে শোনার জন্য তার দিকে তাকায়। এগুলো তোমার মায়ের? তোমার মা যখন আমাদের ছেড়ে চলে আসলো এগুলো রেখে এসেছিল, অনেক যত্নে তোমার নানু সব তুলে রেখেছিল। এখন মনে হচ্ছে এগুলো তোমার কাছে থাকা উচিত, রেখে দাও, তোমার মায়ের স্মৃতি। তন্বী হাতে হাত বাড়ি নেয় সব। ভালো করে চেয়ে দেখতে থাকে জিনিসগুলো। মানুষ থাকে না, কিন্তু থেকে যায় তাদের ব্যবহৃত জিনিসগুলো, রয়ে যায় তাদের স্মৃতি, যা সারা জীবন কষ্ট দেয় আমাদের। তন্বী ইচ্ছে করছিল মায়ের এই জিনিসগুলো বুকের মধ্যে আগলে নিয়ে একটুখানি কাঁদতে, কিন্তু পারে না, কারণ কিচেনে অথৈ, রুমে অর্ণব। তন্বীকে কাঁদতে দেখলে তারাও পাগল পাগল হয়ে যাবে। আল্লাহ যা করে কেড়ে দেয় দ্বিগুণ ফিরিয়ে দেয়, তার প্রমাণ তন্বী। আল্লাহ তার মাকে কেড়ে নিয়েছে, আবার তাকে গোটা একটা পরিবার উপহার দিয়েছে, ভালোবাসার মানুষ দিয়েছে, বোনের থেকেও যত্নশীল বান্ধবী দিয়েছে। তন্বী দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায়। অর্ণব ওয়াশরুমে তন্বীর জিনিসগুলো আলমারিতে তুলে রেখে বেরিয়ে আসে। সাগর মাথায় করে চালের বস্তা আনছে, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে সে। আনোয়ার হাজারবার বারণ করেছে, দুজন লোক এনেছে এসব বহন করার জন্য। সাগরের কথা, ওদের সাথে আমিও করব, মিলেমিশে করলে ওদের কষ্ট কম হবে। সাগরের মাথায় তন্বী ফিক করে হেসে ফেলে। সাগর তন্বীর দিকে তাকায়। অথৈ তন্বীর হাসির শব্দে রান্নাঘর থেকে বের হয়। সাগরের অবস্থা দেখে সেও হেসে ফেলে। সাগর তড়িঘড়ি করে চালের বস্তা নামিয়ে ফেলে, লাজুক হেসে মাথা চুলকায়। তন্বী বলে, অথৈ শরবত বানিয়ে আন ওনার জন্য, আর আপনার লজ্জা পেতে হবে না, বসুন। তন্বী বাসর ঘরের ফ্যান চালিয়ে দেয়, ফ্যানের পাওয়ার বাড়িয়ে দেয়। সাগর বসে পড়ে। অথৈ শরবত আনতে যায়। আজকে তন্বীকে অন্যরকম সুন্দর লাগছে। সাগর এক পলক দেখছে, তারপরে চোখ নামিয়ে নিয়েছে। বউয়ের ভাবি সে, তার দিকে বেশি তাকানো বারণ। একটা সময় সাগরের ভীষণ আফসোস হতো তন্বীকে না পাওয়ার জন্য, নিজের সাথে ফাইটিং করতো, কিন্তু এখন মনে হয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। তন্বীকে হারিয়েছে বলেই তো অথৈকে পেল। নিঃসন্দেহে অথৈ যত্নশীল মেয়ে, আর সব থেকে বড় কথা সে সাগরকে ভীষণ ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে যাকে বলে। অথৈ শরবত করে নিয়ে আসে সাগরের সামনে। শরবতের ট্রে নামিয়ে ওড়না দিয়ে সাগরের কপালের ঘাম মুছিয়ে দেয়। সাগর মুচকি হাসে, তারপর শরবতটুকু খেয়ে নেয়। তন্বী দুজনকে দেখতে থাকে, কি সুন্দর মানিয়েছে দুজনকে, যেন একে অপরের পরিপূরক। মন ভরে দোয়া করে দুজনের জন্য, দুজন সারা জীবন এভাবেই সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুক। তারপরের দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে। সাগর অথৈয়ের বিয়ে হয়ে যায়, আরতির বাচ্চা হবে। আরতি একেবারে বাবার বাড়িতে চলে এসেছে। যতদিন না বেবি দুনিয়াতে আসে ততদিন আর শ্বশুরবাড়ি যাবে না। আর অথৈ চলে গেছে শ্বশুরবাড়ি। 2 মাস হলো অথৈয়ের বিয়ের। এর মধ্যে একবার এসেছিল, 15 দিন থেকে আবার চলে গেছে। অর্ণব কাজে ব্যস্ত, তন্বীর সাথে খুনসুটি করার সময় কোথায় তার। তবে প্রতিদিন কয়েকবার কল করে তন্বীর খোঁজ নেয়, খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা। আর তন্বীর শাশুড়ি আর আরতির সাথে গল্প করে, বিভিন্ন রান্না করে সময় কাটে। মাঝে মধ্যে একটু একটু পড়াশোনা করে। সামনে এক্সাম চলে আসে, এইবার আর মিস করা যাবে না। অর্ণব কোম্পানি বড় একটা ডিল পেয়েছে, এই ডিলটা সাকসেসফুল করতে পারলেই তাদের কোম্পানি টপ 1-এ চলে যেতে পারে। একটা বিদেশি কোম্পানির সাথে হয়েছে ডিলটা। সেই কোম্পানি ওনার একটা মেয়ে, সে বাংলাদেশি, একেবারে বাংলাদেশি না, তারা বাবা বাংলাদেশি।
তার বাবা বাংলাদেশি এবং মা কানাডিয়ান। কাজের সূত্রে তাদের পরিচয় হয়ে বিয়ে হয়েছিল এবং একজন কন্যা সন্তানও হয়। তার নাম রাখে ইয়াসা, বাবা আদর করে ডাকে ঈশা। ঈশা মাঝে মধ্যে বাংলাদেশে আসে কারণ এখানেই তার দাদু বাড়ি। আজকে মিটিংয়ে অর্ণবকে দেখে ঈশা এবং ভালো লেগে যায়। অর্ণবকে পাক্কা 1 মাসে ঈশার সাথে কাজ করতে হবে। ঈশা সাহায্য করবে অর্ণবকে এবং এতে ঈশার লাভ হলো তাদের কোম্পানির প্রমোট হয়ে যাবে অর্ণব কোম্পানির মাধ্যমে। মিটিং শেষে অর্ণব নিজের কেবিনে এসে ক্লান্ত শরীর চেয়ারে এলিয়ে দেয়। ভীষণ ক্লান্ত সে চোখ বন্ধ করে কল করে মায়াবতী দিয়ে সেভ করা নাম্বারে। তন্নি ফোন দিয়ে বসেছিল। 1 ঘন্টা 37 মিনিট আগে অর্ণব কল করেছিল আর করেনি। এটা নিয়েই গাল ফুলিয়ে বসেছিল তন্নি। তখনই অর্ণব কল পেয়ে সময় নষ্ট না করে রিসিভ করে। অর্ণব তন্নির অভিযোগ না শুনে নিজেই বলে, সরি জান, কাজে আটকে পড়েছিলাম, ছাড়া পাচ্ছিলাম না। আর শোনো, আমাদের কোম্পানির যে কোম্পানিটার সাথে ডিল করেছে সেই কোম্পানির ওনার একজন মেয়ে। আমি কি না করে দিব? এটা কেমন কথা? না কেন করবেন? মেয়ে তো কি হয়েছে? আমার অর্ণব তন্নি ছাড়া কাউকে পাত্তা দেবে না, জানি সেটা। তোমাকে বলে দিলাম, যদি তোমার মন খারাপ হয়ে যায়। তখন দরজা ঢেলে ভিতরে ঢোকে ঈশা। অর্ণব ভ্রু কুঁচকে তাকায়, কল কেটে দেয়। তন্নি চিন্তিত হয়ে বসে থাকে, কারণ অর্ণব এমনটা কখনোই করে না। নক কেন করলেন না? ঈশা অর্ণবের সামনের চেয়ারে বসে পড়ে। নক কেন করব? আমাদের মধ্যে আবার কিসের প্রাইভেসি? অর্ণবও বসে, আবারও কল করে তন্নিকে। হ্যাঁ মায়াবতী, সরি, ইটস ওকে। কিছু কি হয়েছে? আরে বললাম না, ঈশা নামের মেয়েটা নক না করেই ঢুকে পড়েছে। আচ্ছা, মাথা গরম করিয়েন না, ঠান্ডা মাথায় কাজ করেন। আমি খেয়েছি, আপনিও খেয়ে নিন। ঠিক আছে, ভালোবাসি। আমিও। তন্নি কল কেটে দেয়। অর্ণব ফোনটা টেবিলে রেখে ঈশার দিকে তাকায়। ঈশা অর্ণবের দিকেই তাকিয়েছিল। গার্লফ্রেন্ড? নো, মাই ওয়াইফ। তুমি ম্যারিড? ইয়েস। তুমি কি জানো তোমার সাথে আমি ডিল ক্যান্সেল করতে পারি? আমার প্রবলেম নেই, করতে পারেন। অবশ্য আপনার সাথে কাজ করতে আমার ভালো লাগছে না। 2 ঘন্টা হবে আমাদের পরিচয়, এইটুকু সময়ের মধ্যে আপনি রীতিমতো ফাজলামো শুরু করে দিয়েছেন। কথায় কথায় গায়ে হাত দেওয়া, হুটহাট কেবিনে ঢুকে পড়া আমার পছন্দ না। এসবকে আমি ফাজলামো বলে থাকি। ঈশা হাসে। গুড জব। বউভক্ত? বউভক্ত না, বউকে ভালোবাসি। আর আমার মেয়েদের বেহায়াপনা ভালো লাগে না। সেই সব মেয়ে থেকে দূরে থাকি, এইটুকুই। এভাবে বউভক্ত বা গুড জবের কিছু নেই। আপনি ডিল ক্যান্সেল করে দিন। ঈশা দাঁড়িয়ে যায়। অর্ণবের দিকে ঝুঁকে বলে, বউ হতে চাচ্ছি না আপনার। চাইলেও করব না। বললাম, গায়ে পড়া মেয়ে পছন্দ না। একদিন সময় করে আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিব। তাকে দেখে শিখবেন কিভাবে চলতে হয়, কেমন? এখন আসতে পারেন। অপমানে গা রিন রিন করে ওঠে ঈশার। সে অর্ণবের টেবিলের কলমদানি ছুঁড়ে ফেলে দেয়, ফাইলগুলো ফেলে দেয়। তারপর রাগে গজগজ করতে করতে বলে, হাউ ডিয়ার ইউ! সাহস হয় কি করে আমাকে ইনসাল্ট করার? ডু ইউ নো মি? আমার সাথে কথা বলতে পেরেছো, এতেই নিজেকে ধন্য মনে করো? অর্ণব বুকে হাত গুজে দাঁড়ায়। প্রথমে যদি জানতাম এই কোম্পানির ওনার একটা মেয়ে, তাহলে আমি কখনোই তাদের সাথে কথা বলতাম না। আপনি আহামরি কিছু না। আপনার সাথে কথা বলা আমি নিজে অপরাধী মনে করছি, মিস্টেক মনে করছি। ঈশা অর্ণবের দিকে তেড়ে আসতে নেয়। অর্ণব হাত উঁচু করে থামিয়ে দেয়। আমার গায়ে টাচ করার সাহস দেখাবেন না, দূরে থাকুন। তোমার অ্যাটিটিউড আমি আমার পায়ের তলায় এনে ফেলবো। আপনার সাথে ঝামেলা বাঁধানোর ইচ্ছে আমার নেই। আপনি কি সত্যি মেয়ে? মানে, মেয়েদের সামান্য এতটুকু আত্মসম্মানবোধ থাকা উচিত। একটা ছেলে আপনার সঙ্গ চাচ্ছে না, আপনার বিহেভিয়ার তার পছন্দ হচ্ছে না, তবুও আপনি লজ্জা পেয়ে দূরে সরে না গিয়ে তার সাথে পাঙ্গা নিতে আসছেন। মানে কি, আপনার লজ্জা হচ্ছে না? আমার বউকে? ঈশা হাত উঁচু করে বসে। ব্যাস, আপনার বউকে ইতিহাস কপুত শুনতে চাচ্ছে না। আপনাকে আমি দেখে নেব, কিছু ছাড়ছি না। আমাকে আপনি চেনেন না, সত্যি চিনতাম না, কিন্তু এখন চিনছি। আপনি একটা লেভেললেস বাজে মেয়ে। লজ্জা নেই? ঈশা আর চিনতে পারে না। হনহনিয়ে বেরিয়ে যায় অর্ণবের কেবিন থেকে। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। আসে কই থেকে এসব? বাসায় ফিরে অর্ণব দেখে তন্নির ঘর গুছাচ্ছে। অর্ণব দরজার সামনে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখে তন্নিকে। চুলগুলো এখন পিঠে পড়ছে, দেখতে দারুণ লাগছে। টি শার্ট এবং প্লাজো পরেছে, যার ফলও একদম বাচ্চা বাচ্চা লাগছে। পায়ক নূপুর পড়েছে, একদণ্ড স্থির থাকছে না, যার ফলে নূপুরের ঝিনঝিন শব্দ রুমে কামড়ায় দিচ্ছে। বস্তি ব্যস্ত ভঙ্গিতে কাজ করছে, হাতে কাপড়ের টুকরো। প্রতিটা জিনিস সুন্দর করে মুছে জায়গা মতো রাখছে। চুলগুলো দুই দুই কাঁধে পেরিয়ে সামনে চলে আসছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আবার পিছনে ঠেলে দিচ্ছে। মাত্র গোছালো করছে মনে হচ্ছে। চুলগুলো ভেজা, সাথে প্লাজো এবং টি শার্ট খানিকটা ভিজে গেছে। এই মেয়েটাকে একটু সামান্য সমস্যা, চুল মুছবে না বা শরীর ভালো করে মুছবে না? শুভ্র শুভ্র মুখখানা উজ্জ্বল হয়ে উঠেছে। অর্ণব প্রতি সেকেন্ডে প্রেমে পড়ে যাচ্ছে এই মায়াবতীর। এই একটাই মানুষ যার প্রতি কখনোই মুগ্ধতা কমে না অর্ণবের। এই মেয়েটা যেখানে অসুস্থ হয়ে পড়েছিল, তখন প্রেমে পড়েছে মেয়েটার। চুল ছাড়া অসুন্দর তন্নির প্রেমে পড়েছে শতবার। এই জীবনে এই মেয়েটা ছাড়া আর কারো প্রতি মুগ্ধ হতেও চায় না অর্ণব। এই মেয়েটার প্রতি মুগ্ধতা কমে যাওয়ার আগে যেন অর্ণবের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পৃথিবী যেন ছেড়ে দেয়। অনির মাম্মা। তন্নি পিছনে ঘুরে তাকায়।
অনির ও অনেক দিন পরে অর্ণবের মুখে অনির মামা ডাক শুনেছে। প্রাণটা জুড়িয়ে গেছে তার। কলিজা ঠান্ডা হয়ে গেছে। এতদিন ভাবতো কবে ডাকবে। তন্নি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে অর্ণবকে। অর্ণব ২ হাতে আগলে নেয় তন্নিকে। কখন আসলেন? এখনই আসলাম। অনেকদিন পরে অনির মামা বলে ডাকলেন আমায়? ভীষণ মিস করেছি আমি। এখন থেকে এভাবেই ডাকবেন, ঠিক আছে? এখন ছাড়ো, ফ্রেশ হয়ে আসো। খিদে পেয়েছে। তন্নি ছেড়ে দেয়। অর্ণব তন্নির মাথায় চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে যায়। তন্নি খাবার রেডি করে আশা বেগম আরতির মাথায় তেল দিয়ে দিচ্ছে। মা, আমি আপনার ছেলেকে খাবার দিয়ে আসি, আমার মাথায় তেল দিয়ে দেবেন। আশা বেগম মুচকি হেসে বলে, ঠিক আছে। তন্নি অর্ণবের জন্য খাবার গরম করে টেবিলে সাজিয়ে ফেলে। অর্ণব ফ্রেশ হয়ে আসতেই খাবার বেড়ে দেয়। অর্ণব মুচকি হেসে খেতে থাকে। তন্নি তেল নিয়ে শাশুড়ির সামনে গিয়ে বসে। আশা বেগম তেল দিয়ে বিনুনি করে দেয়। অর্ণবের খাওয়া শেষ হয়েছে অনেক আগেই। সে সোফায় বসে ওদের খুনসুটি দেখছে। তার পরিবারের মতো এত সুখী পরিবার আর একটাও খুঁজে পাওয়া যাবে না। কত ভালোবাসা প্রতিটা মানুষের মধ্যে। তার যে মা তন্নিকে দেখতে পারতো না, সেই মা এখন তন্নিকে চোখে হারায়। অর্ণব আরতিকে বলে, আরতি, আমি কিন্তু বেবির নাম ঠিক করে ফেলেছি। আরতি খুশি হলেও জিজ্ঞেস করে, কি নাম? আমার কাছে এসে বস, তারপর বলি। আরতি অর্ণবের পায়ের কাছে গিয়ে বসে। অর্ণব কোলে মাথা রাখে। অর্ণব মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মেয়ে হলে অধরা আর ছেলে হলে আয়ুষ। বা ভাইয়া, দারুণ তো নাম দুটো। অর্ণব ভাব নিয়ে বলে, কে ঠিক করেছে? দেখতে হবে না? তন্নি আর আশা বেগম মুচকি হাসে। এদের খুনসুটি দারুণ লাগে। মাম্মা, অথৈকে দেখি না অনেক দিন হলো। আমি আজকে গিয়ে নিয়ে আসি ওকে। ওর শাশুড়ি দেবে না বলল। দেবে না মানে কি? আমি নিয়ে আসবো। ওকে ছাড়া ভালোই লাগছে না। বাড়িতে থাকলেই তো দুজন সারাক্ষণ ঝগড়া করিস। এখন ভালো লাগছে না কেন? এটা তুমি বুঝবে না। মামার বৌমা যাবে আমার সাথে। তন্নি মন খারাপ করে বলে, কেবল তেল নিলাম। তেল নিয়ে অথয়ের শ্বশুরবাড়িতে যাওয়া যাবে না। এটা কোথায় লেখা আছে? কোথাও লেখা নেই। তারপরও আরতি বলে, আরে তন্নি, হিজাবেই তো করবে, চুল দেখা যাবে না। তন্নি খুশি হয়ে যায়। অর্ণব আরতিকে বলে, বনু, তোর যেতে হবে না। জানি তোরও যেতে ইচ্ছে করছে। রাত বেরোতে এই সময় বের হওয়া ঠিক না। আরতি মাথা নাড়ায়। অর্ণব আরতির কপালে চুমু দিয়ে রুমে চলে যায়। তন্নিকে রেডি হতে সাহায্য করে। তারপর দুজন বেরিয়ে যায়। সাগরদের বাড়িতে যাওয়ার পথে তন্নি ফুচকা দেখতে যায় এবং খাওয়ার জন্য বায়না করে। সাগর গাড়ি থামিয়ে তন্নিকে নিয়ে ফুচকা মামার দোকানে যায়। ঈশা এদিকে এসেছিল একটা কাজে, তার সাথে দুজন ছেলে। হঠাৎ করে ঈশার চোখে পড়ে অর্ণব আর তন্নির দিকে। তন্নিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ঈশা। মেয়েটা দেখতে ভালোই, তবে ঈশার থেকে সুন্দরী নয়। মেয়েটা 3 পিস পরে আছে এবং সাথে হিজাব করেছে। দেখতে আরো ভালো লাগছে। তন্নি ফুচকা খাচ্ছে আর অর্ণব হাঁ করে তাকিয়ে দেখছে। মাঝে মধ্যে তন্নি অর্ণবকে 2-1টা খাইয়ে দিচ্ছে। কি সুন্দর দেখাচ্ছে তাদের। ঈশা নিচের দিকে তাকায়। হাতা কাটা শর্ট ড্রেস। সবাই তাকাচ্ছে ঈশার দিকে। হয়তো কিছু বলার সাহস পাচ্ছে না, কিন্তু চোখ দিয়ে গিলে খাচ্ছে। তার সাথে সে দুজন ছেলে ছিল, তারাও ছুঁয়েছে তাকে। কারণে অকারণে গায়ে হাত দিয়েছে। আর তন্নির দিকে কেউ তাকাচ্ছে না, আর তাকালেও সম্মানের দৃষ্টিতে। এখানেই পার্থক্য দুজনের। একজনকে মন থেকে সম্মান দিচ্ছে আর একজনকে টাকার জোরে সম্মান দিচ্ছে। ঈশা নিজের ভুল বুঝতে পারে। তাদের কানাডায় এসব ব্যাপার না। সবাই এইসব পরে, কিন্তু বাংলাদেশে এসব চলে না। ঈশার চাচাতো বোনেরা তন্নির মতো থাকে সবসময়। ঈশা মুচকে হাসে। তুমি সত্যি অসাধারণ অর্ণব। তোমাকে সম্মান না করে থাকাই যায় না। আর তোমার মায়াবতী আরও অসাধারণ। অনেক সুন্দর মানিয়েছে তোমাদের। দোয়া করি সারা জীবন এভাবেই সুখে থাকো। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। ঈশা খোঁজ নিয়ে সবাই জেনেছে। তন্নির অসুস্থতার কথাও জেনে এসেছে এবং অর্ণব কেমন অবস্থা হয়েছিল সেটাও জেনেছে। অর্ণব দেখার আগেই ঈশা আড়াল হয়ে যায়। ওদের সুন্দর মুহূর্তের মধ্যে সে থাকতে চায় না। রাত 8টার দিকে সাগরদের বাড়িতে পৌঁছায় ওরা। অথৈ আর সালমা রান্না করছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে অথৈ দৌড়ে আসে। তন্নিকে দেখে রীতিমতো সারপ্রাইজ হয়ে যায়। এই সময় ওদের আশা করেনি। তন্নিকে জড়িয়ে ধরে অথৈ। অর্ণব ভেংসি কেটে ওদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। এরা এমন একটা ভাব করছে যেন আর কেউ আসেইনি। 2 বান্ধবীর আলোচনা শেষ হলে তারা ভিতরে আসে। সালমা বেগম মিষ্টি দিয়ে গেছে অর্ণবের খেতে। অর্ণব মিষ্টি হাতে তুলে সালমা বেগমের পিছনে চলে আসে কিচেনে। আন্টি, অথৈকে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, আজকে থেকে কালকে নিয়ে যেও। না আন্টি, আজকে নিয়ে যাব এখনই। সালমার মনটা খারাপ হয়ে যায়। অর্ণব মুখের উপর না বলার সাহস তার নেই। নিয়ে যাবে বলছে মানে যাবেই। ঠিক আছে বাবা, তবে খেয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। তন্নি আর অতই গল্প করছে, যেন রাজ্যের কথা জমা হয়েছে দুজনে। সাগর একটু বাইরে গেছিল, এসে দেখে অর্ণব তন্নি এসেছে। হেসে দুজনের সাথে কথা বলে। সাগর আর অর্ণব চলে যায় ছাদে। জমিয়ে আড্ডা দেয় দুজন। সাগরকেও নিয়ে যেতে চায় অর্ণব, কিন্তু সাগর যাবে না। তার মা একা পড়ে যাবে। তবে কালকে যাবে দিনে। এমনিতেও অথৈকে না দেখে সে থাকতে পারে না। তাকে দেখতে একটু যেতেই হবে। সালমা বেগম অনেক কিছু রান্না করে ফেলে। তন্নি আর অথৈকে হেল্প করে।
তার টেবিল সাজিয়ে দেয় ওদের ডাকতে। সবাই মিলে ডিনার শেষ করে বেরিয়ে পড়ে। অথই জামাকাপড় সব নিয়ে যাচ্ছে, বেশ কিছুদিন থাকবে। এখানে তার ভালো লাগে না। মা নেই, তন্বী নেই, বাবা নেই, ভাইয়া নেই। এদের ছেড়ে থাকতে খুব কষ্ট হয়। ইচ্ছে করে সাগর, শ্বশুর, শাশুড়ি সবাইকে নিয়ে বাবার বাড়ি যেতে, সবই মিলেমিশে থাকতে। তাহলে আর কারোর জন্য খারাপ লাগবে না, মন খারাপ হবে না। কিন্তু এমনটা তো করা যায় না, এটাই নিয়ম, থাকতেই হবে শ্বশুরবাড়িতে। সাগর গাড়িতে তুলে দিয়ে যায় ওদের। যতক্ষণ ওদের গাড়িটা দেখা যাচ্ছে ততক্ষণ দাঁড়িয়ে থাকে। গাড়িটা চোখের আড়াল হয়ে গেলে বাড়িতে ঢুকে যায়। এখন আর তন্বীকে দেখলে বুক কাঁপে না, কষ্ট হয় না। অথই দূরে চলে গেলে কষ্ট হয়, তাকে ছাড়া থাকতে গেলে কষ্ট হয়। নিয়তি কি নিষ্ঠুর, তাই না? কখনো কার প্রতি আকৃষ্ট করে দেবে কেউ বলতে পারে না। তবে এখন প্রতি সেকেন্ডে শুকরিয়া আদায় করে সাগর। জীবনে পারফেক্ট কাউকে পেয়েছে যে তাকে অনেক ভালোবাসে। 11:30টায় বাসায় ফেরে ওরা। সবাই অপেক্ষা করছিল ওদের জন্য। আশা তো মেয়েকে জড়িয়ে কেঁদেই ফেলে। এতদিন ছিল মেয়েটা তার পরের বাড়িতে। তন্বী শাশুড়িকে শান্ত করে অর্ণব রুমে চলে যায়। তার ফোনটা সাইলেন্ট করা ছিল। তন্বীকে নিয়ে কোথাও বের হলে সে সবসময় ফোন সাইলেন্ট করে রাখে। তাদের মাঝখানে যে কাউকে আসতে দিতে চায় না। সারাদিন পরে বউকে একটু সময় দেবে, তখনও যদি কেউ ডিস্টার্ব করে তাহলে ভালো লাগবে? বিছানায় গা এলিয়ে দিয়ে ফোনটা পকেট থেকে বের করে ঈশার নাম্বার থেকে অনেকগুলো টেক্সট আসছে। অর্ণব ভ্রু কুঁচকে ঢুকে মেসেজ লিস্টে। আজকে দেখলাম আপনাকে আর আপনার বউকে, মাশাআল্লাহ অনেক সুন্দর, যুগলবন্দি আপনাদের, মন ভরে গেছে। সত্যিই মেয়েটা খুব লাকি, আপনার মতো কাউকে পেয়েছে। দোয়া করি সারা জীবন ভালো থাকুন আপনারা। আই অ্যাম সরি, আপনার সাথে ওইরকম বিহেভিয়ার করা ঠিক হয়নি। আমি বুঝতে পারিনি, মানুষ চিনতে ভুল করেছি। ডিলটা প্লিজ ক্যান্সেল করিয়েন না। আমার হয়ে আমার ছোট ভাই আপনাকে সাহায্য করবে। আমি কানাডা চলে যাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। যাক, বাঁচা গেল। তন্বীকে ভালোবাসার পর থেকে এই পর্যন্ত অর্ণব কখনো মেয়ের দিকে ভালো করে তাকায়নি। নিধির সাথে সম্পর্ক থাকার পরেও তাকিয়েছে। অন্য মেয়েদের দিকে তাকালে শান্তি লাগে না, পারফেক্ট মনে হয় না, ভালো লাগে না। কিন্তু তন্বীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা শান্ত হয়ে যায়। কি মায়া চোখে মুখে, কি সুন্দর আল্লাহর সৃষ্টি। অর্ণব দেওয়ালে টাঙানো তন্বীর ছবির দিকে তাকিয়ে বলে, আমার মায়াবতী, আমার ভালোবাসা, আমার অনির মাম্মা, তোমার মতো এই দুনিয়ায় আর কেউ নেই। তুমি আমার শত সুখের কারণ, তুমি আমার শখের নারী, তুমি আমার কলিজা, মনের মধ্যে লুকানো একটা সত্তা। এক জীবনে তোমার প্রতি মোহ কমবে না। তন্বী রুমে আসে। অর্ণবের কথা শুনে সে হেসে ফেলে। সারাদিন আপনার সামনে থাকি, তবুও ছবির দিকে তাকিয়ে একা একা এত কথা বলার কেন? হিজাব পিন খুলতে খুলতে বলে, জানি না, সারাদিনও আমার দেখা হয় না। কি জাদু করলে মায়াবতী? তন্বী ভেঙচি কাটে। ঢং ছাড়ুন, উঠুন, চেঞ্জ করুন, ঘুমাতে হবে তো। অর্ণব ওঠে, কাবার থেকে টি শার্ট আর শর্ট জিন্স নিয়ে ওয়াশরুমে চলে যায়। নতুন সূর্য, নতুন দিনের সূচনা। আরতির 6 মাস চলছে। সকাল সকাল তন্বীর শরীর খারাপ, বমি করেছে দুবার, চোখ মেলে তাকাতে পারছে না, হালকা মাথা ব্যথাও করছে, অসহ্য লাগছে সবকিছু। অর্ণব এখনো ঘুম থেকে ওঠেনি, তন্বীও জাগেনি অর্ণবকে। সে বমি করে চুপচাপ অর্ণবের পাশে শুয়ে আছে। খিদে পেয়েছে খুব, কিন্তু খেতে ইচ্ছে করছে না। তন্বী প্রতিদিন সকাল সকাল উঠে আশা বেগমের সাথে হাতে কাজ করে দেয়। আজকে কেন উঠলো না? শরীর খারাপ নাকি? আশা বেগম তন্বীকে ডাকতে আসে। দুবার ডাকতেই তন্বী অলস ভঙ্গিতে দরজা খোলে। কি হয়েছে? শরীর খারাপ? এমনিতেই ভালো লাগছে না। এসো আমার সাথে, কিছু খেলেই ভালো লাগবে। তন্বী আশা বেগমের সাথে যায়। তিনি তন্বীকে ডিম সিদ্ধ করে দেয়। অথই রুটি বেলেছে। তন্বী ডিমটা মুখে দিতেই আবার গা গুলিয়ে আসে। মুখ চেপে ধরে বেসিনে চলে যায়। গলগল করে বমি করে ফেলে। চিন্তিত অথই দৌড়ে আসে তন্বীর কাছে। আশাও আসে, তন্বীকে ধরে। তন্বী চোখে মুখে পানি দেয়, ওকে ধরে সোফায় বসায়। কি হয়েছে তোর? অথই তন্বীর পাশে বসে জিজ্ঞেস করে। সকাল থেকে খালি বমি পাচ্ছে, ভালো লাগছে না। আনোয়ার অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়েছিল। তিনি তন্বীর কথা শুনে বলে, আমার সাথে চলো, ডাক্তার দেখাতে নিয়ে যাব তোমায়। বাবা, কোনো কথা না, চলো তুমি। তন্বী যে জামা পরা ছিল সেই জামা পরে শ্বশুরের সাথে বের হয়ে যায়। অথই যায় সাথে। রিজওয়ানের চেম্বারে নিয়ে আসে তন্বীকে। তিনি সব চেক আপ করে বলে তন্বী প্রেগনেন্ট। চমকে ওঠে অথই আর আনোয়ার। তন্বী খুশি হয়। আনোয়ার বলে, রিকভার করেছে, বছরও ঘুরল না। এরই মধ্যে ডাক্তার বলে, কোনো সমস্যা হবে কি? রিজওয়ান মুচকি হেসে বলে, আলহামদুলিল্লাহ, ওর শরীর একদম সুস্থ আছে, ইনশাআল্লাহ সমস্যা হবে না। প্রতি মাসে 2বার করে চেক আপ করাতে আনবেন আর প্রচুর যত্ন নেবেন। আনোয়ার দুই মণ মিষ্টি কিনে আনে। তারেকের কল করে আসতে বলে। আর্থিক শ্বশুরবাড়ি, অথই শ্বশুর বাড়ির সবাইকে নিমন্ত্রণ করে ফেলে। এদিকে অর্ণব এসবের কিছুই জানে না। সে ঘুম থেকে উঠেছে 12:30টায়। আজকে তার অফ ডে ছিল, ভেবেছিল সারাদিন ঘুমাবে, কিন্তু বাইরে থেকে এত চেঁচামেচির শব্দ আসে যে আর টিকতে পারল না। চোখ ডলতে ডলতে বের হয় রুম থেকে। তন্বীকে ঘিরে সবাই বসে আছে। আনোয়ার ছেলেকে দেখিয়ে এগিয়ে যায়। বাবা হতে যাচ্ছ? অর্ণব চমকে তাকায় বাবার দিকে। কি বলো তুমি? তন্বীকে ডাক্তার দেখিয়ে কনফার্ম হয়েছি, বাবা ওর শারীরিক কন্ডিশন একদম ঠিকঠাক আছে, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, আমি কনফার্ম হয়ে এসেছি। অর্ণব তবুও চিন্তিত। আনোয়ার ছেলের কাঁধে হাত রাখে। যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে মন খারাপ করলে চলবে না। তোকে তো শক্ত থাকতে হবে। তোকে তন্বীকে আগলে রাখতে হবে, প্রচুর যত্ন নিতে হবে। যত্ন না নিলে কিন্তু হবে না। হুম। এখন থেকে অফিসের দিকটা আমি সামলে নেব, আর তন্বীকে তুই সামলে রাখবি।
অর্ণব হাসে। অথই মিষ্টি নিয়ে অর্ণবের সামনে আসে। আমি খাই না। অর্ণব মুখ বাঁকিয়ে বলে, খেতে হবে, না হলে তন্নিকে নিয়ে চলে যাবো আমাদের বাড়িতে। সারাক্ষণ জ্বালাতে থাকিস আমায়। হাঁ কর বড় করে। অর্ণব হাঁ করে। টপাটপ কয়েকটা অর্ণবের মুখে ঢুকিয়ে দেয়। অর্ণব এবার চিবোতে পারছে না। এবার অথইকে তাড়া করে। অথই হেসে মিষ্টি নিয়ে চলে যায়। তন্নি শুধু মিটমিট করে আসছে। ভীষণ ভালো লাগছে তার। তার এই ছোট্ট পেটের ভিতর আর একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠবে। তাকে ফিল করবে। 10 মাস পরে সে তন্নির কোল আলো করে পৃথিবীর মুখ দেখবে। তন্নিকে মামা বলে ডাকবে, অর্ণবকে পাপা বলে ডাকবে। তাদের একটা সুখের সংসার হবে। এক জীবনে আর কি চাই? সব পেয়ে যাচ্ছে তন্নি। তার জীবনটা সেজে উঠেছে নতুন রঙে। সে সব দিক থেকে ভাগ্যবতী হয়ে উঠেছে। কিন্তু তার এত সুখ কি কপালে সইবে? কোনো ঝড় আসবে না তো? অর্ণব তন্বীর সাথে ভালো করে কথা বলছে না, কথাই বলছে না। দুপুর থেকে একটা কথা বলেনি। এখন বাজে রাত 10টা। সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছে, এখন পর্যন্ত বাড়িতেও ফেরেনি। কয়েকবার কল করেছে, তন্বী রিসিভ করেনি। এত অবহেলা কেন করছে? বাচ্চা আসতে অর্ণব খুশি না? তাহলে কি তন্বী ভুল করে ফেললো? এবার থেকে কি অর্ণব তাকে অবহেলা করবে? আগের মতো আর ভালোবাসবে না? দুই চোখ ভরে ওঠে তন্বীর। অনেকদিন পরে আজকে কান্না। তারেক, ইতি, তামিম সবাই দেখে গেছে তন্বীকে, শুধু অর্ণবই কথা বলেনি। আয়শা বেগম তন্নিকে খাইয়ে দিয়েছে, এবার ঘুমিয়ে পড়তে বলেছে। অর্ণব একটু পরে ঠিক চলে আসবে, কিন্তু তন্নি তো ঘুম পাচ্ছে না। তার তো বুকটা পুড়ছে। অর্ণব ফেরে রাত 12টার দিকে। তন্নি তখনও জেগেছিল। অর্ণব দরজা খুলে ভিতরে ঢোকে। নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে যায়, লাইট জ্বালায় না। তন্নি উঠে বসে। অর্ণব ফ্রেশ হয়ে আসতেই তন্নি ধরে আশা গলায় প্রশ্ন করে, আমায় ইগনোর করছো কেন? আপনি খুশি হননি? অর্ণব তন্নির মুখোমুখি বসে। ব্যাপারটা আমার খুশির না, তোমার শরীরের। একটা বাচ্চা বহন করা কত কষ্ট, কোনো আইডিয়া আছে তোমার? 1 মিনিট তুমি পিলগুলো খেতে না। তন্নি মাথা নিচু করে ফেলে। সে সব ফেলে দিয়েছিল। বাচ্চা আমার কতটা পছন্দ আমার জানো? কিন্তু তোমার কথা ভেবে আমি বাচ্চার আশা ছেড়ে দিয়েছিলাম। বছর ঘোরেনি তোমার রিকোভারের, এখন আবার আরেকটা ঝামেলা। তুমি বুঝতে পারছো না? তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমার বাচ্চা চাই না, আমার তোমাকেই চাই। তন্নি অর্ণবকে শক্ত করে জড়িয়ে ধরে। ব্যাস, অর্ণবের রাগ মাটি হয়ে যায়। এই মেয়েটার মধ্যে জাদু আছে। অর্ণবের পায়ের সামনে রাগ গলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মেয়েটি। আপনি আমার পাশে থাকলে আমি সহ্য করতে পারবো। অর্ণব ঠোঁটে চুমু খায়। বেশ অনেকক্ষণ সময় নিয়ে চুমু খায়। তারপর থেকে তন্নির যত্ন বেড়ে যায়। শ্বশুর, শাশুড়ি, অর্ণব, অথই সবাই এক্সট্রা কেয়ার করা শুরু করে। সবার ভালোবাসায় দিন কাটতে থাকে। এভাবে 4টা মাস কেটে যায়। আরতির মেয়ে ভেবি হয় বাড়িতে জ্বর ওঠে। ছোট ছোট হাত, পায়ের কিউট সুইট নাম রাখা হয় অধরা। তন্নির পেটটা একটু উঁচু হয়েছে। 5 মাসের সময় এসএসসি পরীক্ষা শুরু হয়। তন্নি পরীক্ষা দেয়, মোটামুটি ভালোই হয় সবগুলো পরীক্ষা। ভালো রেজাল্টও আশা করে। আরতি 4 মাসের বেবি নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। বাড়িটা ফাঁকা হয়ে যায়। মন খারাপ হয়ে যায় তন্নির। পরে অর্ণব তন্নির পেটে হাত দিয়ে বলে, আমাদের অনিতা তান আসছে তো, এত মন খারাপ করো না। আমাদের যেমন অধরাকে প্রয়োজন ভালোবাসি, ঠিক তেমনভাবে অধরার দাদু দাদিমা তারাও ভালোবাসবে। তাদেরও প্রয়োজন, তাই না? তন্নি নিজের পেটে হাত দিয়ে বাচ্চাকে অনুভব করতে চায়। তার বাচ্চা, তার সোনামণি খুব তাড়াতাড়ি চলে আসবে তার কোল জুড়ে। 8 মাস তন্নিকে চেক আপ করানো হয়। তন্নি শুয়ে আছে, তার পেটের উপর যন্ত্রপাতি। আশা এবং অর্ণব তন্নির পাশে দাঁড়ানো। কম্পিউটারে বোঝা যাচ্ছে ছোট ডিমের মতো একটা সত্তা, যেখানে দুটো বেবি একদম মিশে আছে একে অপরের সাথে। অর্ণবের বুক কাঁপতে থাকে। সে ঘন ঘন শ্বাস নিতে থাকে। এ কেমন অনুভূতি! ইচ্ছে করছে তাদের কোলে তুলে নিতে। তার বাচ্চারা, একসাথে দুটো বাচ্চা আসছে তার। আয়েশা বেগম মুখে হাত দিয়ে কেঁদে ফেলে। এই যে সুখের কান্না! তার নাতি নাতনি। অর্ণব দুটো দুটো ছবি তুলে নিয়ে বাচ্চাদের তন্নিকে দেখাবে। বাড়ি ফিরে তন্নিকে দেখায়। অর্ণব। তন্নি কেঁদে ফেলে বাচ্চাদের দেখে। তার দুটো সন্তান আসছে। তারেক আছে তন্নিকে দেখতে, তাকেও দেখায় অর্ণব। তাদের বাচ্চাকে দেখায়। সেও অনুভূতি শূন্য হয়ে যায়। তার তন্নির অংশ তার সাথে দুটো। এবার সবার অপেক্ষা করে তারা দুনিয়াতে আসবে, কবে তাদের ভালোবাসায় ভরিয়ে দেবে। কেটে যায় আরও কয়েকটা মাস। তন্নির ডেলিভারি হয়। দুটো বেবি দুনিয়াতে এসেছে। চৌধুরী বাড়িতে আবার খুশির বৃষ্টি নামে। তন্নিকে রেস্টে রাখা হয়েছে। একটা বেবি অর্ণবের কোলে, আরেকটা বেবি অথইয়ের কোলে। এরা বাকিদের দিচ্ছেই না। আগে তাদের মন ভরবে, তারপর অন্যদের দিবে। তার আগে নয়। ছেলের নাম রাখা হয় তাতান, আর মেয়ের নাম রাখা হয় অনি। অবশেষে অর্ণবের আশা পূরণ হয়। তার অনি দুনিয়াতে এসেছে। মেয়েটা অর্ণবের কোলে যতক্ষণ ছিল অর্ণবের দিকেই তাকিয়েছিল, যেন সে তার পাপাকে দেখছে। বাচ্চাদের দায়িত্ব অর্ণব তার আশা বেগম নিয়েছে। তাদের যত্নের খামতি নেই। তন্নি একটু বেশি দুর্বল হয়ে গিয়েছিল। মাস লেগে গেছে তার স্বাভাবিক হতে। অর্ণব বাচ্চাদের খাইয়ে দেয়, পটি পরিষ্কার করে। আশা বেগম গোসল করিয়ে দেয়, তেল দেয়। বাচ্চারা ঘুমালে কখন কোলে থেকে নামানো হয় না, আনোয়ার বা তারে কুল করে রাখে। ইতি বেগমও প্রতিদিন আসে তন্নির বাচ্চাদের দেখতে। ছেলেটা মায়ের চেহারা পেয়েছে আর মেয়েটা বাবার। রাতে বাচ্চারা কান্না করলে আশা বেগম
আনোয়ার আর অর্ণব জেগে থাকে। তাদের নিয়ে খেলা করে তন্নি ঘুমায়। যখন অথই বাড়িতে থাকে তখন তো অথই কাউকে দেবেই না, সারাক্ষণ রাখবে। আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে, কথা বলতে শেখে দুই একটা। ছেলে মেয়ে দুটোই আগে দাদু ডাক শিখেছে। এ নিয়ে অর্ণবের আফসোসের শেষ নেই। আগে পাপা শিখবে, তা না দাদু শিখলো। পরে অবশ্য অর্ণব পাপা ডাক শিখিয়েছে। বাচ্চাদের যখন 2 বছর তখন তন্নির মেয়েটা গুটি গুটি পায়ে তন্নির কাছে আসে। এমনিতেই কখনোই আসে না। তারা মায়ের থেকে দাদু পাপা আর পাপিকে বেশি ভালোবাসে। তন্নির তরকারি কাটতেছিল। মায়াবতী দুধু খাবো এ থেমে থেমে বলে। তন্নি চোখ পাকিয়ে তাকায়। মা ডাক, আমি তোর মা লাগি। মেয়েটা মাথা নাড়িয়ে বলে, না বলবো না। তন্নি আর কি করবে, কিছু বললেই কেঁদে কেটে ভাসিয়ে ফেলবে, কিছু না বলে খেতে দেয়। তারপর বাচ্চাদের এখন 3 বছর বয়স। ছেলেটা শান্ত কিন্তু মেয়েটা দুষ্টুর বড় ভাই, একদম বাবার মতো। অথই প্রেগনেন্ট। বেশ কয়েকদিন পরে সে মা হতে চলেছে। অর্ণব অফিস করে 2 ঘন্টা বাকিটা সময় সে বাচ্চাদেরকে আর বউকে দেয়। তাতানকে কোলে নিয়ে বসে আছে তন্নি। ছেলেটার শরীর ভালো নেই, একটু গরম, মনে হচ্ছে জ্বর আসবে। অনি তন্নির সামনে দাঁড়ায় কোমরে হাত দিয়ে। আম্মু, আমাকে কেন কোলে নিচ্ছ না? তুমি শুধু তাতানকেই বেশি ভালোবাসো, পাপা আসলে বলে দেবো। তন্নি চোখ পাকিয়ে বলে, শয়তান মেয়ে, মা ডাক আমায়। পাপা তো মা ডাকে না, তাহলে আমি কেন ডাকবো? তন্নি বড় বড় চোখ করে তাকায়। তোর পাপার বউ লাগি আমি, তুই মিথ্যাবাদী। তুমি মিথ্যাবাদী। পাপা বলেছে তুমি পাপার মায়াবতী লাগো, তাহলে আমার মায়াবতী লাগো। মিথ্যা বলা ভালো নয়, পাপা বলেছে। মিথ্যাবাদীদের সাথে কথা বলতে হয় না, এটাও পাপা বলেছে। তন্নি দাঁতে দাঁত চেপে বলে, পাপার চামচা, যা তোর পাপার কাছে। এখানে কি চাই? সর চোখের সামনে থেকে। এমন একটা মানুষ চাই যে আমার আহামরি অনি কাঁদতে কাঁদতে চলে যায় আর দাদুকে ডাকতে থাকে। তন্নি তাজ্জব বনে যায়। কে এই মেয়ে রে বাবা? এই মেয়ে তন্নির পেটে ছিল? এর মধ্যে তন্নির রক্ত বইছে। তাতান তন্নির মুখের দিকে তাকিয়ে বলে, মাম্মা তোমার মায়াবতী বলতে ভালো লাগে। তন্নি হেসে ফেলে, ছেলের কপালে চুমু খায়। আর তার দুনিয়া তখনই মাথার মধ্যে চক্কর দিয়ে ওঠে। ইদানিং হচ্ছে এই সমস্যাটা।